মোটামুটি ভালোই। দিন কেটে গেল। ছুটিটা কেমন জানি শেষ হয়ে গেল। হ্যাঁ। হাউ টাইম ডাজ ফ্লাই স্যার, সময় কি দ্রুত চলে যায়। হুম। আচ্ছা। তো আশা করি তোমরাও সুস্থ ছিলে। আর আজকে তো ছেলে মেয়েদের এখন খুব গরম গরম পরিবেশ থাকবে। তো বক্স টক্স বাজতেছে নাকি কারো বাড়ির পাশে টাশে, যে ক্লাস করতে জি পারতেছে হ্যাঁ না? তো চারপাশেই গন 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 করতেছে। আর আহ, ওই যে পটকার আওয়াজ স্যার, দেখ। এখনো 12টা বাজেনি, এখন থেকে শুরু হয়ে গেছে, এতই দেরি। এত উৎসব করার ধান্দা না, তো যাই হোক। সবাই তো এই যে ফার্স্ট ইয়ারে বলছে স্যার আমরা ক্লাস করতে পারতেছি না, চারিদিকে সাউন্ড আনমিউট করতে, মিউট করে রাখতে হচ্ছে, কথা বলতে পারতেছি না। অবশ্যই আপাতত ক্লাসটা করো। তোমরা তো সব 31st নাইট বুঝো না, তোমরা হচ্ছে সব আতেল মানুষ, বুঝো না? স্যার আমরা অভাগাগুলোই মনে হয় ক্লাসে আছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে তো বললাম যে আতেল আর অভাগা ছাড়া কেউ ক্লাস করতে আসে আজকের দিনে? বলো, আমি এখন আমরা হ্যাঁ তো একদম ঠিক খ্যাত। স্যার, সবাই মজা করতেছে, ওদিকে বক্স বাজাচ্ছে, এখন মেসের মধ্যে একা রুমে এখন বসে থেকে ক্লাস করতেছি। তাই না? হ্যাঁ, আমি এক হতভাগা তোমাদেরকেও নিয়ে আসলাম জোর করে। হ্যাঁ, বুঝতে পারছো? উম, তো যাই হোক, আমার জোর মতো না স্যার, এতক্ষণ মন খারাপ হচ্ছিল, এখন ক্লাসে এসে মনে আছে সময় কেটে দেবেন। সময় কেটে যাবে না? যাক। তো ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আমাদের সে লাইনে আসি। প্রায় 7-8 দিন, 9 দিন, হ্যাঁ, 22 তারিখ থেকে 31 তারিখ, 9 দিনের একটা গ্যাপ। পড়াশোনা কেমন করেছো? তোমাদের এই যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালেটসের ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেনগুলো দিয়েছিলাম, পড়া কি হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। করে ফেলছি। তাহলে চেঞ্জ করে দিব। দেন স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে মোটামুটি আহ, তাহলে লিঙ্গুইস্ট কি ক্রিটিসিজম থেকে আমাদের 3টা হলো, তাই না? তিনটা চারটা। কি? চারটাই তো হওয়ার চারটা কথা। হলো, চারটা, হ্যাঁ। পয়েটিক্স, অ্যাপোলজি ফর পোয়েট্রি, প্রিফেস টু শেক্সপিয়ার এবং প্রিফেস টু লিরিক্যাল ভার্স, তাহলে তো চারটা হয়ে গেল। জি স্যার। এরপরে আমাদের নভেলে আমরা মোটামুটি অরণ্যকটা মনে হয় পড়ে ফেলেছিলাম, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। অনেকে হ্যাঁ, প্রথমেই দিয়েছিলেন। তাহলে এখন রবিনসন ক্রুসোটা একটু দিই। ওটা আমরা যেহেতু হয়ে যাবে ওটা মোটামুটি, তাহলে হচ্ছে বেতন বলেছিলেন যে এটাই দিই, যেহেতু আমরা ওটা সবগুলো পড়ে ফেলেছি, ওটা শেষ করি। বেকরের কোশ্চেন গুলো দেয়া ছিল, বলছে যে যদি কারো আগে পড়া হয় তাহলে তোমরা একটু পড়ে ফেলো, এই আর কি। আচ্ছা আচ্ছা, এটাই ঠিক আছে, বলেছেন। যেহেতু অরণ্যকে আমাদের একটা শেষ হয়েছে, ওটাই শেষ করে আসি। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ স্যার। তাই মনে হলো। যেহেতু তারপর ওটা শুরু করি। দুটোটা পড়ে ফেলে ভালো, সমস্যা না। আর রবিনসন ক্রুসো এখান থেকে মোটামুটি আজ 31 তারিখ, তাই তো? তাহলে এটার জন্য 7 তারিখ পর্যন্ত সময় দিলাম। 2025, আগামী বছর। আচ্ছা, আর আমরা পড়ছিলাম হচ্ছে শি স্টুপস টু কনকিউর। কী অবস্থা বলো? মাস্টার্সের মনে হয় রুটিন দিয়ে দিয়েছে নাকি? 27 জানুয়ারি, কত তারিখ? জি স্যার দেখলাম। আচ্ছা, ওকে, তাহলে উম, আমরা শি স্টুপস টু কনকিউর এটা শেষ করার মাধ্যমে মোটামুটি আমরা তাহলে কয়টা শেষ করলাম? 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা 3টা শেষ হলো, তাই না? আবসালেমান অ্যাসিটন জি শেষ স্যার। করেছি, রেপ অফ দ্য লক হয়েছে, শি স্টুপস টু কনকর হয়েছে, এবং এখানে আমি কিছু মনে হয় তোমাদের পড়তে দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা পড়েছো। হুম। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের ভিক্টোরিয়ান পোয়েট্রি 3টা হয়েছে 4টার ভিতর। এটা হলো 3টা হলো 4টার ভিতর। লিঙ্গুইস্টিক্স হলো আমাদের, তাহলে বাদ আছে এর ভিতরে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স, তাই না? এটা তো আমরা শুরু হ্যাঁ করবো স্যার, ভাবছিলাম। লিঙ্গুইস্টিক্স আর হ্যাঁ স্যার, আজকে শুরু করার কথা আছে। হুম। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা আমরা শুরু করি। লিঙ্গুইস্টিক্সে আমরা কতদূর পর্যন্ত পড়েছিলাম? মরফোলজি পর্যন্ত। মরফোলজি।
মরফোলজি উপরে বসে আছে, আমি কীরকম হলো। আচ্ছা মরফোলজি পর্যন্ত, আচ্ছা একটু ওয়েট করো, আমি আসছি একটু, 1 মিনিট। আচ্ছা শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। জি স্যার। মরফোলজি, এরপরে হচ্ছে আমাদের আছে সিনট্যাক্স নাকি, বই অনুসারে কি আছে একটু দেখো তো, এটাই তো। তোমাদের কাছে কার কার বই আছে? স্যার দুটো বই আছে স্যার। আমি প্রথমে আমরা মেইনলি ফলো করছিলাম মোনালিসা খান নাকি? জি স্যার, আমরা মোনালিসা খানকে ফলো করছিলাম ওই দুটো পড়ার জন্য। প্রথমে আপনি এই যে মনিরুজ্জামান স্যারের বইটা পড়িয়েছিলেন। সিনট্যাক্স যেটা হচ্ছে বর্তমানে চ্যাপ্টার 7-এ আছে না, আগের বই ছিল চ্যাপ্টার 6-এ মোনালিসা খান, ঠিক তো? মিলছে সবার সাথে? হ্যাঁ স্যার। আর মনিরুজ্জামানে আছে কত দেখো তো? স্যার 5 নম্বর। 5 নম্বর। আচ্ছা তো প্রথমে আমরা মোনালিসা খান থেকে দেখি, আর ওখান থেকে তোমরা একটু ইয়া করবা, দুটোর সমন্বয়ে হয়ে যাবে। আচ্ছা সিনট্যাক্স, তাহলে মরফোলজিটা কি ছিল বলো তো? মরফোলজির মেইন ব্যাপারটা কি ছিল? স্যার ফরমেশন অফ ওয়ার্ড। হ্যাঁ, ফরমেশন অফ ওয়ার্ড। আর সিনট্যাক্স মানে হচ্ছে স্ট্রাকচার অফ সেন্টেন্স। সেন্টেন্স স্ট্রাকচারের উপরে, তো সেন্টেন্স প্যাটার্নের উপরে মেইনলি নির্ভর করছে, যে আমরা ওয়ার্ড থেকে কিভাবে সেন্টেন্সে নিয়ে আসি। আমরা তো মোটামুটি গ্রামার ওয়াইজ এক ধরনের সেন্টেন্স প্যাটার্ন পড়েছি, কিন্তু এখানে আমরা দেখব হচ্ছে অন্য রকমের একটা বিষয়, তাই না? যেমন ওয়ার্ডে আমরা দেখেছি জয়েনিং করে, হ্যাঁ, সাফিক্স প্রিফিক্স যুক্ত করে বিভিন্নভাবে ওয়ার্ড ফরমেশন কিন্তু আমরা করেছি। এখানে আমরা দেখব হচ্ছে সিনট্যাক্সের ব্যাপারে, সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে আমরা কিভাবে নিব। তো দেখো একটা ল্যাঙ্গুয়েজের ধারাবাহিকভাবে আমরা কিভাবে আসছি। হ্যাঁ, প্রথমে ছিল কি বলতো, ফনোলজি নাকি, ফনেটিক্স। তো ওখান থেকে আমরা ঘুরতে ঘুরতে অল্প অল্প করে অ্যাড করতে 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 আমরা সেন্টেন্সে এসে দাঁড়িয়েছি। তাহলে আমরা একটু পড়াটা শুরু করি। দেখো বলছে, দেখো, নোয়িং আ ল্যাঙ্গুয়েজ ইনক্লুডস দ্য অ্যাবিলিটি টু কনস্ট্রাক্ট ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস আউট অফ মরফিমস অ্যান্ড ওয়ার্ডস। তাহলে মরফিম এবং ওয়ার্ডগুলোকে একসাথে রেখে আমরা কিভাবে ফ্রেজ এবং সেন্টেন্সকে কনস্ট্রাক্ট করি, এবং সেই অ্যাবিলিটিটাকে আমাদের কী করতে হবে, থাকতে হবে একটা ল্যাঙ্গুয়েজকে জানার জন্য। ল্যাঙ্গুয়েজ মানে শুধু সাউন্ড না বা শুধু ওয়ার্ড না, বরং একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করার জন্য এটা হচ্ছে এক ধরনের কমপ্লিট স্ট্রাকচার, যেখানে অনেকগুলো ওয়ার্ডকে আমরা একসাথে করে একটা পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ করব। তা বলছি, দেখো ফনোলজি কিসের কাজ ছিল, যে অ্যাজ ইউ নো ফনোলজি লুকস অ্যাট দ্য অ্যান্ড ডেসক্রাইব দ্য সাউন্ড সিস্টেম অফ আ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, অন্যদিকে মরফোলজি কার দিকে ইয়া করে, বর্ণনা করে, দ্য ওয়ে ওয়ার্ডস আর ফর্মড, অ্যান্ড সিনট্যাক্স হুইচ সিক্স টু ডিসক্রাইব দ্য ওয়ে ওয়ার্ডস ফিট টুগেদার। আর সিনট্যাক্স হচ্ছে কীভাবে ওয়ার্ডগুলোকে আমরা ফিট করবো, একটার সাথে আরেকটাকে যুক্ত করবো। More precisely, the part of grammar that represents speaker's knowledge of sentence and their structure is called syntax. অর্থাৎ সিনট্যাক্স মানে হলো গ্রামারের সেই পার্ট যেটা মেইনলি একজন স্পিকারের বা একজন রাইটারের সেই নলেজকে রিপ্রেজেন্ট করে, যে নলেজ দ্বারা সে একটা সেন্টেন্স গঠন করতে পারে বা সেন্টেন্সের স্ট্রাকচারকে সে মোটামুটি উপস্থাপন করতে পারে। তো এখানে কয়েকটা সংজ্ঞা ব্যবহার করা হয়েছে, যে হোয়াট ইজ সিনট্যাক্স যদি এরকম কিছু আসে তখন আমরা হয়তো ব্রিফ কোশ্চেনটা দিতে পারি। অ্যাকর্ডিং টু রিচার্ডস এট অল। রিচার্ডস এট অল মানে বুঝো, এট অল বলতে কি বোঝায়? না স্যার। এটা হলো রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা তো রিডিং স্কিলসে পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, তাই না, যে এমএলএ স্টাইল, এপিএ স্টাইল পড়ছিলাম না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওখানে আমরা কি করেছিলাম, যখন বিভিন্ন স্টাইল ব্যবহার করে একজনকে রেফারেন্স দেওয়া হয়,
তখন একজন রাইটার হলে তার প্রথম নামটা আমরা করি কি, ফার্স্ট নামটা লাস্ট নামটা প্রথমে লিখি, তার ইনিশিয়াল দিয়ে তারপরে পূর্ণাঙ্গ নামটা লিখি। আর এটাল মানে হচ্ছে একই রাইটিংয়ে যদি একের অধিক ব্যক্তি থাকে, একের অধিক ব্যক্তি থাকে, তো মনে করো একটা বই কয়েকজন মিলে লিখছে, তখন আমরা করি কি, যিনি প্রধান লিডিংয়ে থাকেন তার নামটা প্রথমে দেওয়া হয়, দিয়ে তারপরে এটল লিখতে হয়। দেখো এটল হচ্ছে ইজ অ্যান অ্যাব্রিভিয়েশন ফ্রম ফর দ্য ল্যাটিন ফ্রেজ এট এলাইয়া হুইচ মিনস অ্যান আদার্স, মানে আরও রাইটার আছে, সবার নাম এখানে উল্লেখ করার প্রয়োজন হয়নি। ঠিক আছে, তাই এখানে আমরা যে এটা পাচ্ছি অ্যাকর্ডিং টু রিচার্ড এটল, মানে রিচার্ড নামে আরও কয়েকজন আছে, সেগুলো এই রিচার্ড সহ আরও অনেকে আছে, যাদের মতে syntax as the study of how words are combined to form sentences and the rules that govern the formation of sentence। এটাকে দাগিয়ে রাখবে, এই সংখ্যাটা মুখস্থ করে ফেলবা। সুতরাং আমরা এটা বুঝতে পারছি যে সেন্টেন্স স্ট্রাকচারের ব্যাপারের সাথে রিলেটেড হলো সিনট্যাক্স, অতএব ওটা বলে নিও তোমরা। এখন সিনট্যাকটিক প্রসেসগুলো কী কী আছে সেগুলো আমাদেরকে এখানে এখন জানতে হবে। বলছে ডিসকন্টিনিউয়াস একটা ব্যাপার, তাহলে ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্টস এগুলো কোনগুলো আসলে হতে পারে? আমরা তো একটা সেন্টেন্সের স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি বলো তো? একটা সেন্টেন্স স্ট্রাকচার বলতে আমরা কি কি পাই ওর ভিতরে? স্যার সাবজেক্ট থাকে, প্রথমে তারপরে সাবজেক্ট ভার্ব থাকবে স্যার, তারপরে থাকে হচ্ছে প্রেডিকেট, নাকি? হ্যাঁ স্যার। এবার প্রেডিকেটকে ভাঙলে আমরা পাই হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে ভার্বের সাথে রিলেটেড আমরা বলি এক্সটেনশন, নাকি? জি স্যার। সরি, তারপরে আবার এক্সটেনশনকে ভাঙলে আমরা কি পাই? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট অথবা অ্যাডভার্ব অথবা কমপ্লিমেন্ট বা সবগুলোই। এরকম করে ভাঙতে ভাঙতে আমরা এই পর্যায়গুলোতে আসি। এখন এইগুলোতে কি কি বিষয়গুলো আছে, সেই রিলেশনশিপগুলো আমরা কিভাবে এখন এগুলোকে দেখব। বলতে দেখো, ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট স্টাডিজ সাচ টাইপ অফ সেন্টেন্সেস হোয়ার দ্য কন্টিনিউয়েশন ইজ ব্রোকেন বাই অ্যান ইন্টারাপশন অফ আ ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ডস। কেমন আমরা একটু দেখি। দেখো, ডিসকন্টিনিউয়েশন প্রসেস, এই জায়গায় এখানে একটা কাহিনী ঘটে গেছে। কাহিনীটা কেমন হলো আমি আগে একটু একটা সেন্টেন্সে একটু মনে করি। এটা মনে করো, হি গেভ আপ স্মোকিং। ঠিক আছে, তো এখানে স্ট্রাকচারটা কি বলো তো? বলতে পারবা স্ট্রাকচারটা কি? স্যার সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব আর একটা অবজেক্ট। সাবজেক্ট, এইটুকু হলো গ্রুপ ভার্ব যেটা ট্রানজিটিভ, তাই তো, ফ্রেজাল ভার্ব, আর এটা হচ্ছে স্মোকিং হলো কি আমাদের অবজেক্ট। ঠিক আছে, এখন এই জায়গায় কিন্তু কন্টিনিউয়াস আছে, কিন্তু আমরা সবসময় এমনও এরকমটা করে থাকি যে হি, ঠিক আছে, তো এটাকে বলা হয়, দেখো আমরা কখনো কখনো কোনো কোনো গ্রুপ ভার্বে আমরা যদি এটাকে এই উদাহরণটা দিয়ে দেখাই, কি হলো, SMOKING, গিভ আপ মানে কি বলতো? গিভ আপ মানে কি কি বোঝায়? ত্যাগ করা। তো দেখো, এইখানে যদি আপটাকে আমরা যে ফ্রেজাল ভার্বের অংশ সেখানে না বসিয়ে যদি আমরা এই পার্টিকেলটাকে অবজেক্টের পরে বসাই, তখন একটা ব্রেক হয়ে গেল না এই জায়গাতে? হ্যাঁ স্যার, মিনিংটাই তো আলাদা হয়ে যাবে আমার। ফ্রেজাল ভার্ব সেটা নাকি? বলো বলো। সেপারেবল, ইনসেপারেবল, ফ্রেজাল, ওইটাই সেপারেবল অ্যান্ড ইনসেপারেবল, হ্যাঁ সেটাই। এখানে সেটা দেখানো হচ্ছে, দেখো, হি জন টুক ইটস হ্যাট অফ। তাহলে এই অফটা আসলে কার সাথে আছে? এই ভার্বের সাথে না, ভার্বের সাথে আছে, কিন্তু হ্যাঁ এইটা এর সাথে রিলেটেড, টুক অফ। তাহলে এই জায়গায় কি হয়ে গেলো? একটা ডিসকন্টিনিউয়াস, মানে মানে সরাসরি না, হ্যাঁ, মানে এখানে একটা ব্রেক হয়ে গেছে। বলছে হিয়ার টুক অফ ইজ আ ফ্রেজ হুইচ ইজ সেপারেটেড বাই হিজ হ্যাট, দিস প্রসেস ইজ নন অ্যাজ ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট। হ্যাঁ বলো। স্যার এখানে যদি দিতাম যে জন টুক অফ হিজ হ্যাট, তাহলে কি কোনো সমস্যা হতো নাকি? না, এটা কোনো সমস্যা হতো না।
ও কিছু জি আছে স্যার। সেপারেট করা যায়, কিছু আছে সেপারেট করা যায় না। যেমন এটাকে আমি সেপারেট করতে পারবো না, যদি আমি তোমাদেরকে বলেছি এটাকে সেপারেবল নয়, ঠিক আছে তো? হুম, যেগুলো সেপারেবল সেগুলো তুমি একসাথে বসাতে পারো, আলাদা করে বসাতে পারো। এইটা এরকম লিস্ট আছে, একসময় আমি দিয়েছিলাম তোমাদেরকে কোনো এক সময় মনে হয়। জি স্যার, ক্লাসটা আমি দেখেছি অবশ্য অনেকদিন আগে, মনে নেই। হ্যাঁ হ্যাঁ, তো ওইরকম আর কি। তাই বলছে দেখো হিট এইখানে বলছে এটাকে বলা হচ্ছে কি ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট, মানে এলিমেন্ট যেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, মানে তুমি পর পর বসানো, একটু ব্রেক হয়ে গেছে, হ্যাঁ, মাঝখানে অন্য কিছু ঢুকে গেছে, অবজেক্ট ঢুকে গেছে, এরকমটাকে বলা হয়। মানে বিভিন্ন সিস্টেম আছে, সেটার কথা এখানে বোঝানো হচ্ছে মেনলি। এবার হচ্ছে রিকারশন। রিকারশন আর একটা স্টাইল আর কি। হচ্ছে রিকারশন ইজ আ প্রপার্টি অফ ফ্রেজ স্ট্রাকচার রুলস ইন হুইচ দ্য সেম কনস্টিটিউয়েন্ট ইজ রিপিটেড ইন বোথ দ্য সাইডস। তার মানে কি দেখাচ্ছে এখানে, একটু কথাটা একটু খেয়াল করো, যে রিকারশন মানে যে রিকার করা মানে কি পুনঃ পুনঃ ঘটা, কোনো কিছুকে কয়েকবার বারবার ইউজ করা। এই ক্ষেত্রে এটা এমন একটা ফ্রেজ স্ট্রাকচার যেখানে একটা এলিমেন্টকে বারবার ব্যবহার করে আমরা সেন্টেন্সটাকে বড় করতে পারি। যেমন ইট অলসো মিনস রিকারেন্স। বলছে হোয়েন আ কনস্টিটিউয়েন্ট দ্যাট হ্যাজ বিন রিরিটেন বাই বিং ইউজড অ্যাট দ্য লেফট অফ রিরাইটিং সিম্বল ইজ ইউজড ইন দ্য সেম অর ইন আ লেটার রুল অ্যাট দ্য রাইট অফ রিরাইটিং সিম্বল, দ্য রুলস টেক অন আ প্রপার্টি কল্ড রিকারশন। এইটা মানে বোঝানো হচ্ছে যে তুমি এইখানে যেমন কোন শব্দটা বারবার এসেছে, বলতো এখানে কোন শব্দটা বারবার এসেছে? ফ্রিডম। ফাইটার। ফ্রিডম। হ্যাঁ দেখো, ফ্রিডম ফাইটার, তাই না? এই দুটো কিন্তু বারবার এসেছে। তার সাথে আমি শুধু কি এটা কিন্তু ফ্রেজ, একই ব্যাপারটাকে আমি আস্তে আস্তে বড় করতেছি, আস্তে আস্তে বড় করতেছি। এইভাবে কিন্তু আমরা একটা ফ্রেজ বা একটা স্ট্রাকচারকে বড় করতে পারি, একটা হেডওয়ার্ড রেখে, হ্যাঁ, একটা মেইন নাউনকে রেখে তার মডিফায়ার হিসাবে, প্রি মডিফায়ার হিসাবে বিশেষ করে অসংখ্য অ্যাজেক্টিভ আমি ব্যবহার করে ফেলতে পারি জাস্ট তাকে বোঝানোর জন্য। এইভাবে কি কী হচ্ছে, আস্তে 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 একটা ছোট ফ্রেজকে বা একটা ওয়ার্ডকে আমি একটা ফ্রেজে রূপান্তর করে একটা সেন্টেন্সের পর্যায়ে নিয়ে যেতে পারি। তাই এখানে একটু খেয়াল বলছে হোয়েন আ কনস্টিটিউয়েন্ট দ্যাট হ্যাজ বিন রিরিটেন বাই বিং ইউজড অ্যাট দ্য লেফট অফ দ্য রিরাইটিং সিম্বল। আমরা দেখো তো সবগুলো ওয়ার্ড কোথায় ইউজ করেছি? লেফটে না? আমার মেইন স্ট্রাকচারটা হচ্ছে দ্য ফ্রিডম ফাইটার। তাহলে আমি যে মডিফায়ারগুলো ইউজ করেছি সবগুলো কোথায় ইউজ করেছি? বামে। বামে, তাই তো? আমি কিন্তু ডানে ইউজ করি না, ডানে হলে পোস্ট মডিফায়ার হয়ে যায়, সেটা সবসময় ব্যবহার করা যায় না, এইটাই। তাই বলছে যে হোয়েন আ কনস্টিটিউয়েন্ট দ্যাট হ্যাজ বিন রিরিটেন বাই বিং ইউজড, রিরিটেন বাই বিং ইউজড অ্যাট দ্য লেফট অফ দ্য রিরাইটিং সিম্বল, তাহলে এটা হচ্ছে রিরাইটিং, তাই তো? আমি বারবার ইউজ করছি। ইজ ইউজড ইন দ্য সেম অর ইন দ্য লেটার রুল অ্যাট দ্য রাইট অফ দ্য রিরাইটিং সিম্বল, তাহলে রিরাইটিং সিম্বলের একইভাবে আমি রাইটেও ইউজ করতে পারি, ঠিক আছে? তো সেটা আবার পোস্ট মডিফায়ার হয়ে যায়। দ্য রুলস টেক অন আ প্রপার্টি কল রিকারশন। এভাবে যখন আমি একটা বিষয়কে ঠিক রেখে আমি জাস্ট জিনিসটাকে বড় করছি, যেমন আমি যদি এখন একটা ওয়ার্ড লিখি, যখন আমরা ফ্রেজ পড়ছিলাম তখন বলতাম, তাই না, যে আ বয়, এটাকে আমি বলতেছি কি আ গুড বয়। আবার বলতে পারি কি আ ভেরি গুড বয়। তারপর হচ্ছে কি আ ভেরি গুড অ্যান্ড ইন্টেলিজেন্ট বয়। এখানে রিকারিং ওয়ার্ডটা কোনটা? এটা বয়। বয়টা, তাই তো? হ্যাঁ, এখানে বয়টাকে ব্যবহার করা হয়েছে, যেমন এখানে দেওয়া হয়েছে এখানে, সেটা আমরা কি পাচ্ছি দেখো, যে দ্য অ্যাবভ মেনশন ডায়াগ্রাম শোজ দ্যাট, এই যে ডায়াগ্রামে আমরা প্রথমে কি ছিলাম নাউন ফ্রেজে, দেখো এইভাবে করে নাউন ফ্রেজটাকে আস্তে আস্তে ভাঙছি আর বড় করছি, ভাঙছি আর বড় করছি, এইভাবে করে মেনলি দেখানো হয়েছে। সিম্বল, স্যার এখানে যে এসটা, স্যার এই এসটা কি স্যার? সিম্বল এই যে এই যেটুকু একই আছে, যেটুকু একই আছে এটাগুলো হচ্ছে রিকারিং সিম্বল, এই যে রিরাইটিং সিম্বল, হ্যাঁ, এইটাকে সিম্বল বলা হয়েছে, এস দিয়ে সিম্বল। তাহলে পুরোটাকে, এটা নাউন ফ্রেজ, পুরোটাই একটা কি নাউন ফ্রেজ, জাস্ট নাউন ফ্রেজের সাথে আমি শব্দগুলো আস্তে আস্তে যুক্ত করছি। বলছে দ্য অ্যাবভ মেনশন ডায়াগ্রাম শোজ দ্যাট রিকারশন ক্যান এক্সপ্যান্ড আ সেন্টেন্স 1 2 3, এইভাবে করে কি 1 2 3 করে আমরা আস্তে আস্তে এক্সপ্যান্ড করতে পারছি, বড় করতে পারছি, ঠিক আছে? দাস রিকারশন ক্যান ক্রিয়েট ইনফাইনাইট নাম্বার অফ সেন্টেন্স। এভাবে করে আমরা এক সেন্টেন্স থেকেই আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। মানে জাস্ট আমরা কীভাবে শিখি আর কি। আমি একটা সেন্টেন্স যদি এটা দিয়ে আমি কয়টা সেন্টেন্স লিখতে পারি টোটাল, যে হি ইজ আ বয়, নাকি? এটা একটা সেন্টেন্স হয়ে গেল, হি ইজ আ গুড বয়।
তার বলতে পারি হি ইজ আ গুড অ্যান্ড ইন্টেলিজেন্ট বয়। আবার বলতে পারি হি ইজ আ ভেরি গুড অ্যান্ড ইন্টেলিজেন্ট বয়। এইভাবে কি করতে পারি আমরা, আমরা কাকে কেন্দ্র করে এই সেন্টেন্সটা করেছি বলো তো? এই সেন্টেন্সগুলো আমি কাকে কেন্দ্র করে করলাম? মেইন ওয়ার্ড কোনটা এখানে? স্যার বয় কি? বয়টা, তাই না? বয়ের উপর ভিত্তি করে কিন্তু আমরা এতগুলো জিনিস কাজ, আমরা এরকমভাবে আমরা এই বয়ের পরেও পোস্ট মডিফায়ার হিসেবে আমরা অনেক কিছু যুক্ত করতে পারি, জেনে অফ আওয়ার ক্লাস। দেখো আমি কিন্তু যুক্ত করে ফেলাম, তাহলে আরেকটা ভিন্ন সেন্টেন্স হয়ে গেল। তারপরে স্ট্রাকচারগুলো ছোট থেকে আস্তে 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 বড় করতে শিখলেই বেসিক ব্যাপারটা শক্ত হয়, ঠিক আছে? তো এইভাবে করে যখন আমরা ফ্রেজ শিখলাম, ফ্রেজ থেকে সেন্টেন্স স্ট্রাকচার শিখলাম ছোটো করে, তারপর আস্তে আস্তে আমি মডিফায়ারগুলো দেওয়া শুরু করলাম, তারপরে দুটো সেন্টেন্সকে কনজাংশন দিয়ে যুক্ত করা শুরু করলাম। এইভাবে করে ফ্রেজ ক্লজ যুক্ত করতে দেখা যাচ্ছে অটোমেটিক আমি আস্তে আস্তে বড় করা শিখে যাচ্ছি। এইটা হচ্ছে কি প্রক্রিয়া বললাম? রিকারিং প্রক্রিয়া। মানে একটা বেসিক জায়গাটা ঠিক রেখে আমি শুধু নতুন নতুন ওয়ার্ড যুক্ত করে এক্সপ্যান্ড করতে পারি। এইভাবে আমি ইনফাইনাইট নাম্বার অফ সেন্টেন্স তৈরি করতে পারি, অসংখ্য সেন্টেন্স তৈরি করা যাবে, জাস্ট ওয়ার্ড চেঞ্জ করলে নতুন সেন্টেন্স হয়ে যাচ্ছে। বেসিক স্ট্রাকচারটা একই রয়েছে, শুধু সেন্টেন্স স্ট্রাকচারের নতুন ওয়ার্ডে আমি প্রয়োগ করছি আর নতুন নতুন সেন্টেন্স আমি তৈরি করছি। আমি যদি এই জায়গায় এখন কি করি, বয়ের জায়গায় যদি আমি গার্ল বসাই দিই, তাহলে আর সেন্টেন্স হয়ে যাচ্ছে না? বলো। হ্যাঁ স্যার। আমি এখানে কি করতে পারি, যে আমি জাস্ট এখানে লিখবো হচ্ছে শি, স্ট্রাকচার একই আছে, এখানে শি লিখলাম আর এখানে আচ্ছা প্রথমে মনে করে সবগুলো শি দিয়ে গেলাম, শি দিলাম আর এখানে দিলাম হচ্ছে গার্ল। তাহলে স্ট্রাকচার ঠিক রেখে দেখো আমি এরকম আরও জাস্ট কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ করেই আমি কি করতে পারি, নতুন নতুন সেন্টেন্স আমি তৈরি করতে পারি। আবার যদি মনে করি আমি যে আমি ক্লাসের জায়গায় না দিয়ে কি দিব, আমি কি দিতে পারি, আরও ক্লাস না দিয়ে আমি বলতে পারি ইন আওয়ার স্কুল। এখানে আমি বলতে পারি ইন, তাই তো? এখানে আমি বলতে পারি ইন আওয়ার স্কুল। আবার এখানে আমি স্কুল না দিয়ে কি বলতে পারি, এখানে আমি একটা ভিলেজ দিতে পারি নাকি? অথবা আমি আর কি দিতে পারি, এখানে ইন আওয়ার টিম বলতে পারি নাকি? এরকমভাবে এখন আমি এই জায়গায় দেখা যাচ্ছে শি ইউজ করেছি, আমি এখানে ম্যান ব্যবহার করতে পারি। তাহলে স্ট্রাকচার ঠিক রেখে আমি শুধু ওয়ার্ডিংয়ের পরিবর্তন করে দেখাচ্ছে যে অনেকগুলো সেন্টেন্স আমি তৈরি করে ফেলতে পারি। তাহলে এই জায়গাটাকে এখানে বোঝানো হয়েছে। এবার হচ্ছে কোন জয়েনিং। হ্যাঁ, এটা মানে হলো জাস্ট আমরা যে সাবজেক্ট অবজেক্ট দেখি না, ওখানে আমি নতুন নতুন করে এলিমেন্ট যুক্ত করতে পারি, কনজাংশন দিয়ে আমি যুক্ত করতে পারি, ঠিক আছে? তো যে আমি ভিন্ন ভিন্ন করলাম, পরে আমি করলাম কি ওটাকে এক করে দিলাম, এরকম করেও কিন্তু আমি অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। একটু দাঁড়াও তো, কেউ না মেসেজ দিচ্ছে বারবার। ওকে, দেখো বলছে conjoining occurs when elements are added or joined to other similar elements. কেমন একটা নতুন সেন্টেন্স আমরা তৈরি করতে পারি এইভাবে যে রিতা হ্যাজ কাম, মিতা হ্যাজ কাম, এগুলো কি আলাদা আলাদা সেন্টেন্স না? হ্যাঁ স্যার। সীতা হ্যাজ কাম, তাহলে তিনটা সেন্টেন্স, তাই না? এখানে আমরা কিন্তু তিনটা সেন্টেন্স পেয়েছি। এখন এই তিনটা সেন্টেন্সকে কি আমরা এক করতে পারি না? জয়েন করে দিলে নতুন সেন্টেন্স হয়ে যাবে তো নাকি? কি করবো, রিতা মিতা অ্যান্ড, তাই তো সীতা, তখন হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাভ কাম, হ্যাঁ হয়েছে। এইটাই হয়ে গেল, এটা নতুন সেন্টেন্স হয়ে গেল। তো এইভাবে আবার আমরা দেখাচ্ছে যে বললাম
মিতা হ্যাজ কুকড অ্যান্ড উই হ্যাভ টেকেন দ্য ফুড। দুটো আলাদা হয়ে গেল, দুটো সেন্টেন্সকে আমরা যুক্ত করে দিলাম, দুটো আলাদা আলাদা ব্যাপার। এরকমভাবে জয়েন করার মাধ্যমে যে কনজয়েন অকার্স when elements are added or joined to other similar elements. For example, he came and gave me a book. এভাবে দেখো বলছে লুক অ্যাট দ্য ডায়াগ্রাম, এটা বলছে দেখো জন, জুলাই অ্যান্ড মেরি উইল প্রেজেন্ট আ প্লে। তাহলে এখানে সাবজেক্ট কয়টা? তিনটা। আমি চাইলে তিনটা সেন্টেন্স তৈরি করতে পারতাম। জন উইল প্রেজেন্ট আ প্লে, জুলাই উইল প্রেজেন্ট আ প্লে, মেরি উইল প্রেজেন্ট আ প্লে, কিন্তু একসাথে হয়ে গেছে জন, জুলাই অ্যান্ড মেরি উইল প্রেজেন্ট দ্য প্লে। স্যার এই ডায়াগ্রামটা স্যার মানে কি বোঝাচ্ছে স্যার? এটা আমি ক্লিয়ারলি বুঝি যে মাঝখানে এগুলো দিয়ে কি বোঝাচ্ছে স্যার? এগুলো দিয়ে যে বোঝানো হচ্ছে জনের যেখানে মেইনলি এলিমেন্টগুলোকে আলাদা আলাদা করে দেখানো হচ্ছে, ঠিক আছে? দেখো তো আমরা যদি প্রথমত এই এলিমেন্টটা দেখো, পুরোটা একটা সেন্টেন্স নাকি? পুরোটা একটা হ্যাঁ স্যার সেন্টেন্স। এবার স্যার। যদি আমি ভাগ করি তাহলে এটা একটা অংশ, ঠিক আছে, এটা একটা অংশ, আবার প্রেডিকেট একটা অংশ, সাবজেক্ট একটা অংশ, প্রেডিকেট একটা অংশ, এই জন্য দুটো ভাগে ভাগ করা হয়েছে প্রথমে, জি স্যার। ঠিক আছে? তো তারপরে আবার সাবজেক্টের মধ্যে কি আলাদা আলাদা এলিমেন্ট আছে না এর ভিতরেই? এর ভিতরে মেরি আছে, হ্যাঁ তাই তো, জুলাই আছে, জন আছে, এবং এই অ্যান্ডটা দিয়ে কি করেছি আমি এগুলোকে যুক্ত করেছি, যোগ করে ঠিক আছে? তো আবার ধরো প্রেডিকেট অংশের ভিতরে আমি কি কি পেয়েছি? ভার্ব পেয়েছি, ঠিক আছে, আবার অবজেক্ট পেয়েছি, আবার অবজেক্টের মধ্যে আবার কি পেয়েছি? আর্টিকেল পেয়েছি, আবার নাউন পেয়েছি। মানে প্রথমে ছোট করে ভাঙলাম, যেমনটা আমি এই জায়গায় তোমাদের দেখিয়েছিলাম। কোথায় যেন দেখালাম না একটা, এই যে এখানে, তাই না? কি করলাম? প্রথমে সাবজেক্ট আর প্রেডিকেট আলাদা করলাম, তারপরে সাবজেক্টের পর ভার্ব অ্যান্ড এক্সটেনশন আলাদা করলাম, তারপরে আবার সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পর আবার অবজেক্ট, অ্যাডভার্ব করলাম। এবার অবজেক্টের মধ্যে যদি আরও নাউন ফ্রেজ থাকে তখন আমি আর করবো যে আমি সাবজেক্টে যদি পাই যে মনে করি এরকমটা যদি বলা হয় blind man is asking some food, এইটুকু যদি আমি ধরি তাহলে এখানে আমি প্রথমে তো কি পাবো বলো তো? প্রথমত কি পাবো? সাবজেক্ট আর প্রেডিকেট তো পাবো নাকি? জি স্যার। এখানে সাবজেক্ট আর প্রেডিকেট কোনটা কোনটা হচ্ছে তাহলে? এই জায়গাটা এই ব্লাইন্ড ম্যান আলাদা হবে আর ইজ এখানে হয়ে গেল, আস্কিং তাই তো? সামবডি আলাদা। এবার জি যদি স্যার। আমি মনে করি যে এই জায়গা আলাদা করব তখন কেমন হচ্ছে? তখন কি দাঁড়াচ্ছে? এই জায়গায় আমি আবার এখানে আলাদা করলাম নাকি? এটা আলাদা পার্ট হয়ে গেল, জি স্যার। ঠিক আছে, এইটা হয়ে গেল। এবার যদি আমি মনে করি যে এইটাকে আবার আমি সাবজেক্টের মধ্যে কি 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 আনবো? আর্টিকেল আলাদা হয়ে গেল মনে করো, অ্যাডজেক্টিভ আলাদা হয়ে গেল, এটা একটা নাউন ফ্রেজ, এটা একটা অংশ নাউন ফ্রেজ নাকি? এটা একটা ফ্রেজ, জি স্যার। এটা একটা ফ্রেজ, আবার এটা একটা ফ্রেজ। এর ভিতরে কি কি আছে? ডিটারমিনার আছে, নাউন আছে, এরকম করে আলাদা আলাদা করে দেখাচ্ছে। তার মানে এরকম করে আমি যদি ভাঙতে থাকি তখন এখানে আমি আবার ভাঙলাম এই জায়গায় এটাকে, তারপরে আবার এখানে ভাঙলাম। এভাবে করে আস্তে আস্তে কি দেখাচ্ছে যে আমরা কিভাবে জুড়তে জুড়তে একটা বড় সেন্টেন্সকে তৈরি করছি, আর ভাঙলে পারে কিভাবে আমরা এলিমেন্টগুলোকে আলাদা করে ফেলতে পারছি। এইটাকে এখানে বারবার তাহলে স্যার এই পরীক্ষায় তাহলে কি স্যার এরকম ডায়াগ্রাম যদি আসে স্যার এভাবে ডায়াগ্রাম দিয়ে আগে হ্যাঁ এভাবে একটু বোঝাই আঁকাই দিতে দিতে হবে, সেগুলো আমরা আরো দেখবো আর কি। তাই বলছি দেখো, কনজয়েনিং ইজ আ ভেরি কমন অ্যাসপেক্টস অফ কম্পাউন্ড সেন্টেন্স। এটা গেল একটা বিষয়। তাহলে আমরা এখানে শিখলাম হচ্ছে কোনটা কোনটা? তিনটা জিনিস, তাই তো? একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট, যেখানে অনেক সময় ওই যে তোমার ডিট্যাচ মানে প্রিপোজিশন বা সেপারেবল গ্রুপ ভার্ব এগুলো ব্যবহার করার মাধ্যমে যার সাথে যে ওয়ার্ডটা বসার কথা সেটা থেকে দূরে বসবে এবং মাঝখানে অন্য কিছু এলিমেন্ট বসে যাবে, সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস প্রসেস বা এলিমেন্ট। তারপরে আমরা পাইলাম হচ্ছে রিকারশন, মানে একটা ওয়ার্ডকে সিমিলার রেখে বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ওয়ার্ড যুক্ত করে আমরা নতুন নতুন অসংখ্য সেন্টেন্স বা ফ্রেজ গঠন করতে পারি, যেটা এখানে বলা হচ্ছে যে অসংখ্য, তাই তো? আর কনজয়েনিং মানে কি? সেটা অ্যাডজেক্টিভের দেখো কনজাংশন দিয়ে হোক বা সিমিলার নাউন ফ্রেজ অবজেক্ট যুক্ত করে হোক আমরা কি করতে পারি? সেন্টেন্সকে বড় করতে পারি। কেমন? আমি যদি এটা আরেকটা বলি যে দেখো এটা কনজয়েনিং হবে কিনা? আই হ্যাভ ইটেন আ ম্যাঙ্গো, এটা তো একটা সেন্টেন্স, তাই না? আমি এখন কি করতে পারি? আই হ্যাভ ইটেন আ ম্যাঙ্গো অ্যান্ড আ জ্যাকফ্রুট নাকি? তাহলে কি এখানে আরো বেড়ে গেল না? এখানে আমি কি জয়েন করলাম না? এলিমেন্ট একই আছে, এটা অবজেক্টই আছে, কিন্তু অবজেক্টে আমরা দুইটা
বিষয় আমরা যুক্ত করে দিলাম, এলিমেন্ট যুক্ত হ্যাঁ, করেছি। তখন কি হলো? এটা জয়েন হয়ে গেল। একইভাবে শুধু আমি এটাকে যদি আর একটু বাড়াই ফেলি, যে আমি তখন আয়না বললে বললাম হি অ্যান্ড আই, নাকি বললাম কি হি অ্যান্ড জি স্যার। আই হ্যাভ ইটেন, তাহলে আর একটু বড় হয়ে গেল। আমি যদি মনে করি আর একটু বড় করব, যে হি শি অ্যান্ড আই, নাকি এটা আমরা বড় করে ফেলতে পারতেছি। আবার যদি আমি মনে করি এটাকে আর একটু বড় করবো, তাহলে কি বলবো? হ্যাভ বললাম বট অ্যান্ড ইটেন আ ম্যাঙ্গো অ্যান্ড জ্যাকফ্রুট, হয়ে গেল না? তখন আরো বড় হয়ে গেল তো, নাকি? এও কিন্তু জি হচ্ছে স্যার। আমি আস্তে আস্তে বড় করে ফেলতেছি, জয়েন করতেছি একই জায়গাতে। সাবজেক্টে আমি 3টাকে যুক্ত করে ফেললাম, ভার্বে আমি 2টা অংশকে যুক্ত করে ফেললাম, অবজেক্টে আমি 2টা জিনিসকে যুক্ত করে ফেললাম, যেখানে আমার মাত্র একসময় শুধু সিঙ্গেল ছিল। এইভাবে করে কি করতেছি আমি? কনজয়েনিংয়ের মাধ্যমে অসংখ্য সেন্টেন্স আমি তৈরি করতে পারতেছি। তো সেটা এখানে বলা হয়েছে। দেখো যে কনজয়েনিং ইজ ভেরি কমন অ্যাসপেক্টস অফ কম্পাউন্ড সেন্টেন্স, এখানে মেনলি কম্পাউন্ড সেন্টেন্সগুলোকে ব্যবহার করা হয়। এবার হচ্ছে এমবেডিং, এমবেড করা। এমবেড করা মানে হচ্ছে ক্লজগুলোকে নিয়ে আসা, ঠিক আছে? তো ক্লজ নিয়ে এসে ওইটাকে যুক্ত করে দেওয়া। বলছি দেখো, হোয়াইল কনজয়েনিং অকার্স সিম্পলি ইন কোঅর্ডিনেট ক্লজ অর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, আর এমবেডিংটা ঘটে মেনলি সাবঅর্ডিনেট ক্লজ, যেটা হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে এমবেডিংটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ঘটবে, আর কোনটা বললাম? কনজয়েনিং, তাই তো? এটা কিসের ক্ষেত্রে ঘটবে? কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স গঠনের ক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ক্লজের সাথে কোঅর্ডিনেট ক্লজ যুক্ত করি, আর সাবঅর্ডিনেট ক্লজ আমরা যুক্ত করি হচ্ছে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স পাই। অতএব সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করা মানে হচ্ছে এমবেডিং করা, এমবেড করা, ঠিক আছে? কারণ তারপরে দেখো যে এমবেডিং হ্যাপেন্স ইন কেজেস হোয়ার দ্য সাবঅর্ডিনেট ক্লজেস আর সেইড টু বি এমবেডেড ইন দ্য মেইন ক্লজ। যেমন এখানে বলছে দ্য বয় হু কেম হেয়ার ইয়েস্টারডে ইজ নটি। তাহলে এখানে কি করলাম? দ্য বয় ইজ নটি, এই মাঝখানে আমরা কি করেছি? একটা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করে একটা নতুন সেন্টেন্স গঠন করেছি। তাই বলছে এমবেডিং মে অলসো অকার ইন আ ভেরি লং সেন্টেন্স হোয়ার ইন ম্যানি সাবঅর্ডিনেট ক্লজেস মে, মানে যেখানে সাবঅর্ডিনেট ক্লজ, এখন সাবঅর্ডিনেট ক্লজ একটাও থাকতে পারে, একের অধিক থাকতে পারে, ঠিক আছে? তাহলে এইটুকু আগে একটু খেয়াল করো। তাহলে আমরা যে কয়টা নাম পেলাম, প্রথম পেলাম হচ্ছে ডিসকন্টিনিউয়াস, তাই তো? একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, কি পেলাম ওখানে? ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট, নাকি? কনস্টিটিউয়েন্ট মানে কি? জি স্যার। কনস্টিটিউয়েন্ট মানে কি? এলিমেন্ট। তার মানে জি স্যার। হ্যাঁ, এলিমেন্ট যোগ হবে। এমনিতে তো এখানে কিন্তু শুধু সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারটাই দেখানো হয়নি, বরং একটা সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার থেকে আমরা কিভাবে অসংখ্য আরো সেন্টেন্স তৈরি করতে পারি সেটাই কিন্তু এখানে মেইনলি কথা বলা হয়েছে। তাহলে স্যার সেন্টেন্স যদি সিম্পল না হয়, স্যার যদি কমপ্লেক্স ও কম্পাউন্ড হয় তখন কি হবে স্যার? ওই যে বললাম কমপ্লেক্স মানেই হচ্ছে তোমার এমবেডিং করা, আর কম্পাউন্ড মানে কনজয়েনিং করা, এটা বলা হলো না এই জায়গায়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার। হ্যাঁ, রিকারশন মানে হচ্ছে কোনো একটা এলিমেন্ট, কোনো একটা কনস্টিটিউয়েন্ট সিমিলার রেখে আরও বেশি পরিমাণে সাবঅর্ডিনেট ক্লজটা যুক্ত করা। আর যখন তুমি কনজয়েনিং আসো, তখন কনজয়েনিং মানেই হচ্ছে কোনো একটা জায়গাতে, মানে সেন্টেন্সের সাবজেক্ট হোক, ভার্ব হোক, অবজেক্ট হোক, কমপ্লিমেন্ট হোক, কোনো একটা জায়গাতে একের অধিক এলিমেন্ট যুক্ত করা, ঠিক আছে? তো সেটা সাবজেক্ট হতে পারে, যেমন সাবজেক্ট আমি হি শি আই যুক্ত করলাম, অবজেক্ট হতে পারে, এইভাবে করে। এগুলো কিন্তু সবই হচ্ছে কম্পাউন্ড জাতীয় সেন্টেন্স। আর যখন তুমি একটা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করবা মেন ক্লজের সাথে, তখন সেটা হচ্ছে এমবেডিং, তার মানে সেটা কমপ্লেক্স না। তাহলে এখানে মেনলি আমরা পাচ্ছি 3টা জিনিস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তার ভিতরে সিম্পলের ব্যাপারে আমরা 2টা জিনিস পাচ্ছি। সিম্পলে 2টা জিনিস হতে পারে, যে একটা হচ্ছে একটা ওয়ার্ডকে বেস করে অনেক মডিফায়ার যুক্ত করে আমরা সেন্টেন্সের পরিমাণ বাড়াতে পারি, অথবা একটা সেন্টেন্সের যদি আমরা গ্রুপ ভার্ব দিয়ে বিশেষ করে তৈরি করি, বা হচ্ছে ডিটাচ প্রিপোজিশন দিয়ে যুক্ত করি, তখন ডিটাচ প্রিপোজিশনকে আমরা কখনো প্রিপোজিশনের মেন নাউনের সাথে যুক্ত রাখতে পারি, অথবা ডিটাচ করে বসাতে পারি। তাহলে 2 রকমের সেন্টেন্স হয়ে যাচ্ছে। তো এরকমভাবে সেন্টেন্সের পরিমাণ আমরা বাড়াতে পারি, মানে একই স্ট্রাকচার দিয়ে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। এই যে অ্যাবিলিটিটা, এই অ্যাবিলিটিটাকেই মেনলি বলা হচ্ছে সিনট্যাক্স পাওয়ার, বা নলেজ অফ সিনট্যাক্স। মানে একজন ব্যক্তি, সেন্টেন্সের স্ট্রাকচার তো আর বেশি না, তাই না? সেন্টেন্সের স্ট্রাকচার মাত্র 9টা, বেসিক স্ট্রাকচার 9টা, আর তার সাথে কমপ্লেক্স কম্পাউন্ড যুক্ত করলে বেশি না। তাহলে এই কয়টা সেন্টেন্স স্ট্রাকচার যদি আমি ঠিকমতো তৈরি করতে পারি এবং তার সাথে যদি ওয়ার্ড চেঞ্জ করি, তাহলে তো আমার সেন্টেন্সের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। এত ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। কেন আমরা তাহলে সেন্টেন্স মেকিং করতে পারি না? কেন আমরা তাহলে সেন্টেন্স করতে ভয় পাই? আমি বললাম হি ইজ আ বয়, তারপর বললাম শি ইজ আ গার্ল। হ্যাঁ, শি ইজ মাই মাদার, হি ইজ মাই ফাদার। স্ট্রাকচার কি ভিন্ন না একই? বলো।
একই স্যার। একই তো স্ট্রাকচার, তাহলে একই স্ট্রাকচার, শুধু ওয়ার্ডিং চেঞ্জ করে ফেলে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারছি। বাংলাদেশ ইজ আ কান্ট্রি, ইংল্যান্ড ইজ আ কান্ট্রি, তাই তো একই তো স্ট্রাকচার। একইভাবে ইন্ডিয়া ইজ আ লার্জ কান্ট্রি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, একই আছে, কান্ট্রি কান্ট্রি আছে, শুধু ওখানে আমি সাবজেক্টের জায়গায় চেঞ্জ করেছি, আর হচ্ছে মডিফায়ারের জায়গায় স্মলের জায়গায় লার্জ, লার্জের জায়গায় স্মল দিয়েছি, আর স্ট্রাকচার তো একই রয়েছে। তাহলে এই স্ট্রাকচারাল যে অ্যাবিলিটিটা, এটা যদি তোমার থাকে তাহলে তুমি তো যে কোনো সেন্টেন্স যখন তখন তৈরি করতে পারো। রাইস ইজ আওয়ার স্টেপল ফুড, আর বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, এই স্ট্রাকচারের মধ্যে কোনো পার্থক্য আছে না? একই স্ট্রাকচার, একই স্ট্রাকচার। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি আর রাইস ইজ আওয়ার স্টেপল ফুড, ওই কমপ্লিমেন্ট সাবজেক্ট ওইটাই। তাহলে শুধুমাত্র আমি ওয়ার্ডিং চেঞ্জ করেছি, এটা দিয়ে আমি অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারছি। এখন সেন্টেন্সের ব্যাপারটা হচ্ছে তিন ধরনের হয় স্ট্রাকচার ওয়াইজ: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করাকে আমরা বলছি এমবেডিং করা, সিম্পল সেন্টেন্সের সাথে আরেকটা ক্লজ যুক্ত করে আমরা এমবেডিং করে একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাচ্ছি। একইভাবে আমরা একটা সিম্পল সেন্টেন্সের সাথে কোঅর্ডিনেট ক্লজ যুক্ত করে হোক, বা এক একটা এলিমেন্টের ভিতরে অ্যান্ড দিয়ে বা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যখন আমরা এলিমেন্টগুলোকে যুক্ত করছি তখন সেটা হচ্ছে কনজয়েনিং। আর বাকি দুটো হচ্ছে ডিসকন্টিনিউয়েন্ট, মানে হচ্ছে যদি আমি এলিমেন্টগুলোকে পাশাপাশি বসাই তাহলে একটা জিনিস, আর যদি পাশাপাশি না বসাই, দূরত্ব বজায় রেখে বসাই, তাহলে আর একটা জিনিস। এইটা। আর হচ্ছে এলিমেন্ট ঠিক রেখে আমি জাস্ট কিছু ওয়ার্ডিং চেঞ্জ করে আমি নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারি। এই কয়টাই মেনলি স্ট্রাকচারের ব্যাপারের সাথে যায় নতুন নতুন সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। দেখো মাথায় একটু ঢুকছে কিনা? হ্যাঁ হয়েছে হ্যাঁ, ভালো নাম আর ডাক নামের মতো স্যার। আমরা আগে জানতাম কমপ্লেক্স বা কম্পাউন্ড, এখন হয়েছে আপনার কনজয়েনিং আর এমবেডেড। হ্যাঁ, মানে ওটা তৈরি করার জন্য কিন্তু। হ্যাঁ, স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্স তো তিন প্রকারের: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কিন্তু যখন আমরা কম্পাউন্ড করব তখন কি করব? আমরা ওটাকে একটা প্রিন্সিপাল ক্লজের সাথে এমবেড করছি, মানে আরেকটা কোঅর্ডিনেট ক্লজ যুক্ত করছি। আর যখন কমপ্লেক্স করছি তখন একটা মেন ক্লজের সাথে আমি সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করছি। এই সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করাকে বলা হচ্ছে কি? এমবেডিং করা, নাকি? হ্যাঁ, জি স্যার। এমবেডিং করা, এইটাই। মানে এইভাবে করে আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। এটা হচ্ছে আমাদের মানে লিঙ্গুইস্টিক্সের ভাষা। এটা হচ্ছে গ্রামারের ভাষা এক জিনিস, লিঙ্গুইস্টিক্সের ভাষা আর এক জিনিস, এই আর কি বিষয়টা। তাই বলছি দেখো, এমবেডিং মে অলসো অকার। এখন যদি লং সেন্টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ যদি অনেকগুলো থাকে তাহলে তো হলোই। এখন একই সেন্টেন্সে এমবেডিংও করতে পারে, এনজয়নিং মানে কনজয়নিংও তো করতে পারে, নাকি না? কারণ আমরা কম্পাউন্ড সিম্পল একসাথে তো করতে পারি, নাকি? কম্পাউন্ড কমপ্লেক্স বা কমপ্লেক্স কম্পাউন্ড আমরা তো সেকেন্ড ইয়ারে পড়েছিলাম, তাই না? যে কিভাবে একটা সেন্টেন্সের নামকরণটা আমরা চেঞ্জ করি। সেন্টেন্সটা কমপ্লেক্সও হতে পারে, কম্পাউন্ডও হতে পারে, আবার কমপ্লেক্স কম্পাউন্ড হতে পারে বা কমপ্লেক্স কম্পাউন্ড হতে পারে, যেটার উপর ভিত্তি করে আমি কাজগুলো করছি। আচ্ছা, তাহলে এখন এই কয়টা নাম আমি পাইলাম, এগুলো হচ্ছে কিভাবে আমি একটা স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমি অসংখ্য আরও সেন্টেন্স তৈরি করতে পারি। এটা এখন যেটা আসতেছে, একটা সেন্টেন্সকে আমরা বেস করে কিভাবে সেন্টেন্সের মূল বিষয়গুলোকে আমরা পেতে পারি, মিনিংটাকে রিলেট করে বা স্ট্রাকচারাল বিষয়গুলোকে রিলেট করে, সেই অনুসারে আমরা এখানে পাচ্ছি হচ্ছে দুই ধরনের, একটা ডিপ স্ট্রাকচার, একটা হচ্ছে সারফেস স্ট্রাকচার। বলে এগুলো আবার কি জিনিস, নাকি? বলে এগুলো তো আমরা কখনো পড়ি নাই। ডিপ স্ট্রাকচার আর সারফেস স্ট্রাকচার শুনেছি কখনো আমরা? ও বাবা, সময় শেষ হয়ে গেল কত তাড়াতাড়ি, 15 মিনিট। ওকে, বলছেন দেখো, ইন একজন লিঙ্গুইস্টস মেইনলি হচ্ছে চমস্কি, তিনি কি বলছেন দেখো, দ্য টার্ম ডিপ স্ট্রাকচার অ্যান্ড সারফেস স্ট্রাকচার, মনোযোগ দিয়ে খেয়াল করবা যাতে ব্রিফ কোর্সে এগুলো আসলে আমি বুঝতে পারি। এখানে তিনি কি বলেছেন দেখো, আ সেন্টেন্স হ্যাজ এ ডিপ অ্যান্ড সারফেস স্ট্রাকচার। ভালো কথা। ডিপ স্ট্রাকচার কি? ডিপ স্ট্রাকচার ইজ আ বেসিক অর আ কার্নেল সেন্টেন্স। ওই যে একটা বেসিক স্ট্রাকচার, হ্যাঁ, আই এম আ স্টুডেন্ট। সারফেস স্ট্রাকচার ইজ ইটস ট্রান্সফর্ম স্ট্রাকচার। এখন ওই স্ট্রাকচারটাকে তুমি এখন চেঞ্জ করে যতগুলো স্ট্রাকচার নিয়ে আসবে সবই হচ্ছে তার ট্রান্সফর্ম স্ট্রাকচার। কেমন? যেমন আমি যদি বলি যে আই ইট রাইস, এটাকে কি বলবো আমি? এটা হচ্ছে ডিপ স্ট্রাকচার, ঠিক আছে তো? এখন যদি বলা হয় রাইস ইজ ইটেন বাই মি, এটাকে কি বলবো আমি? সারফেস। এটা হচ্ছে সারফেস স্ট্রাকচার। মানে আমি এখন এটাকে অনেকভাবে ট্রান্সফর্ম করে ফেলতে পারি। ইট ইজ আই হু ইট রাইস, তাই তো? এ বাড়িতে আমি ভাত খাই।
এইভাবে মোটামুটি আমি যত রকমের আমার এই বেসিক স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমি যতগুলো এখন ট্রান্সফর্ম করব অ্যাডজেক্টিভ ট্যাডজেক্টিভ অ্যাডভার্ব এটা সেটা দিয়ে, ঠিক আছে, সবগুলোকে আমি বলবো কি আমার সারফেস স্ট্রাকচার। হ্যাঁ, বলছে দ্য ডিপ স্ট্রাকচার ইজ সিম্পল, অ্যাসার্টিভ অ্যান্ড ডিক্লারেটিভ অ্যান্ড অ্যাক্টিভ ইন ফর্ম। দেখো অ্যাক্টিভ, খেয়াল করে এই জায়গায় ডিপ স্ট্রাকচারগুলো মেনলি হয় কি কি, প্রথমত হবে সিম্পল, তারপর হবে অ্যাসার্টিভ, হবে ডিক্লারেটিভ এবং অ্যাক্টিভ ইন ফর্ম। তার মানে এইখানে আমি যেটা পেয়েছি আই ইট রাইস, এটা কি এর ভিতরে কি 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 আছে? এটা প্রধানত সিম্পল নাকি? সিম্পল, তারপর হচ্ছে কি অ্যাক্টিভ, তারপর হচ্ছে কি অ্যাসার্টিভ বা অর ডিক্লারেটিভ, অ্যাসার্টিভ, জি ডিক্লারেটিভ, তাই না? এখন এই সেন্টেন্সটাকে আমি কমপ্লেক্স করে ফেলেছি, তার মানে কি এটা কি, তাহলে এটা হলো ডিপ স্ট্রাকচার নাকি? এটাকে আমি ডিপ স্ট্রাকচার বলবো না সারফেস? সারফেস স্যার। কারণটা কি? এটা হয়ে গেছে কি এটা করা হয়েছে কমপ্লেক্স করা হয়েছে। এটাকে কি কি বলবো আমি? স্যার এটা প্যাসিভ, এটা সারফেস স্ট্রাকচার। হ্যাঁ, এটাকেও পরিবর্তন করে ফেলেছি, অটোমেটা হচ্ছে সারফেস স্ট্রাকচার, সেই হিসাবে সে প্যাসিভ। এখন আমি এটাকে ইন্টারোগেটিভ করতে পারি না? জি স্যার। ডু ইউ ইট রাইস, এটাকেও বলবো কি সারফেস স্ট্রাকচার। সারফেস স্ট্রাকচার হয়ে গেছে কি ইন্টারোগেটিভ, তাই তো? এইভাবে করে আমরা কি করতে পারি, অসংখ্য সেন্টেন্স একটা সেন্টেন্সকে ব্যক্ত করে করতে পারি। বলছি ইট ইজ অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার দ্যাট অ্যালাউজ আ নেটিভ স্পিকার টু নো হোয়াট দ্য সেন্টেন্স মিনস। যেমন ইউ আর সিইং হোয়াট অ্যাট দ্য সিনেমা, এটা কোনো সেন্টেন্স, দেখো এটা হচ্ছে কি জাস্ট আমি আমার মতো করে একটা সেন্টেন্স বললাম, ইউ আর সিইং হোয়াট অ্যাট দ্য সিনেমা, এটা কি কোশ্চেনের স্ট্রাকচারে আছে? না স্যার। এটা জাস্ট যেমন করে কথা বলা হয় অ্যাসার্টিভ যেমন থাকে ঠিক সেইভাবে আমি কোশ্চেনটাও করেছি। কেমন দেখো, আমি যদি বলি এইটাকেই যদি আমি কোশ্চেন করি যে আই মানে বলি ইউ ইট হোয়াট, ইউ ইট হোয়াট, এটা কিসের মতো আছে? ওই অ্যাসার্টিভের মতোই না স্ট্রাকচারে? Yes, sir. কিন্তু যখন বলছি হোয়াট ডু ইউ ইট, তখন হয়ে গেল কি Interrogative. Interrogative. স্ট্রাকচার। ঠিক আছে, তো এখানে সেটা বলছি, দেখো হোয়াট আর ইউ সিইং অ্যাট দ্য সিনেমা, এটা হচ্ছে সারফেস স্ট্রাকচার, আর ইউ আর সিইং হোয়াট অ্যাট দ্য সিনেমা এভাবেও কিন্তু বলা হয়, বিশেষ করে নেটিভ স্পিকাররা এই জাতীয় জিনিসগুলো বলে থাকে। এত কোশ্চেন স্ট্রাকচার ওদের মাথার মধ্যে থাকে না, অত নাই। হ্যাঁ, ও সরাসরি একটা টোন থাকলে এবং কথা থাকলে হয়ে যায়। তবে দেখো দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ দ্য কার্নাল সেন্টেন্স, মানে কার্নাল মানে কি মূল, অ্যান্ড বাই দ্য মুভমেন্ট অফ হোয়াট অ্যান্ড আর, এই আর হোয়াটকে কি করেছি আমরা সাবজেক্টের আগে বসিয়েছি, আগে বসিয়ে আমরা ট্রান্সফর্ম করে ফেলেছি, করে কি করেছি সারফেস স্ট্রাকচার বানিয়ে ফেলেছি। ইজ ফর্ম দাস দ্য ফার্স্ট সেন্টেন্স কন্টেন্স আ ডিএস অ্যান্ড দ্য সেকেন্ড সেন্টেন্স আ এসএস, মানে ডিএস আর এসএস মানে কি সংক্ষিপ্তভাবে, হ্যাঁ ডিএস মানে হচ্ছে ডেপুটি সেক্রেটারি, বুঝতে পারছো? আর এসএস মানে হচ্ছে কি সিনিয়র সেক্রেটারি, হ্যাঁ সারফেস স্ট্রাকচার। সারফেস স্ট্রাকচার। তাই বলছে দ্য সারফেস স্ট্রাকচার শোজ হাউ দ্য স্পিকার অ্যাকচুয়ালি ইউজেস ইট ইন কমিউনিকেশন। We may say that the deep structure expresses the semantic content of the sentence, whereas the surface structure is phonetic form. তাহলে কোনটা আসলে ফর্মাল আর কোনটা ইনফর্মাল বলো তো? ফর্মাল কোনটা মেইনলি? ডিপ স্ট্রাকচার না, স্যার সারফেস স্ট্রাকচার হবে না? সারফেস স্ট্রাকচার, হ্যাঁ, কারণ সারফেস স্ট্রাকচার, হ্যাঁ এটা তো স্যার। আর ফর্মাল না। দেখো এটা কি ফর্মাল? ইউ আর সিইং হোয়াট অ্যাট দ্য সিনেমা, এটা বলা যাবে না? So, simple sentence এর মতো। হ্যাঁ, বলছে হোয়াট আর, এটা হচ্ছে তখন ডিপ স্ট্রাকচার, এই সরি সারফেস স্ট্রাকচার। এইভাবে দেখো আমরা কি বলছি, লুক অ্যাট দ্য ফলোইং সেন্টেন্স, শ্বেতা রিডস আ নভেল, ডাজ শ্বেতা রিড আ নভেল, আর নভেল ইজ রেড বাই শ্বেতা, শ্বেতা ডাজ নট রিড আ নভেল। তাহলে এখানে ডিপ স্ট্রাকচার কোনটা এখানে? Shita reads the novel. নোভেল। হ্যাঁ, এক নম্বরটা নাকি? তাহলে এক নম্বরটা হচ্ছে ডিপ স্ট্রাকচার, বাকিগুলো সব কি সারফেস Surface. মানে সব স্ট্রাকচার। চেঞ্জ করে ফেলা হয়েছে নাকি? এইটা অতএব বলছে ট্রান্সফরমেশন ফাংশনস অ্যাজ আ লিঙ্ক বিটুইন দ্য ডিপ অ্যান্ড দ্য সারফেস স্ট্রাকচার।
এইভাবে দেখো, from the above example we can understand that the deep structure or the kernel sentence is the abstract underlying form which determines the meaning of the sentence. এর উপর ডিপেন্ড করে, বাকিটা আমরা ট্রান্সফর্ম করে আমাদের মতো করে ফর্মাল ইনফর্মাল একটা বেসিক স্ট্রাকচার নিয়ে আসি। হচ্ছে whereas the surface structure of a sentence is the actual organization of the physical signal into phrases of varying argument. For Chomsky the movement from deep to surface is an important linguistic behavior. এটা করতে পারাটাই হচ্ছে কি লিঙ্গুইস্টিক্স বিহেভিয়ারের একটা ডিপ ব্যাপার, হ্যাঁ, গভীর ব্যাপার, যে তুমি পারো কিনা। আমরা তো সরাসরি স্পোকেনে যা কিছু তাই বলতে পারি, কিন্তু যখন তুমি রাইটিংয়ে আসবা বা ফর্মালে আসবা তখন সারফেস স্ট্রাকচারটা হচ্ছে সবচেয়ে জরুরি। আচ্ছা, তাহলে সারফেস এবং এটা, তাহলে এই ভাষাটা কে বললো, কার মানে কে এই পার্থক্য? চমস্কি। Chomsky. হ্যাঁ, নোয়াম চমস্কি। তিনি দুই ভাগে ভাগ করেছেন, ডিপ এবং সারফেস। ডিপ থেকেই মেইনলি সারফেসের উৎপত্তি, নাকি? হ্যাঁ স্যার। এবার হচ্ছে ফ্রেজ স্ট্রাকচার গ্রামার, কত রকমের কথা। ফ্রেজ স্ট্রাকচার গ্রামার। আচ্ছা, তোমাদের কাছে কি মনিরুজ্জামান ইয়াটা আছে? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ওটা একটু বার করো দেখি। তোমাদের কাজ হবে এই মনিরুজ্জামান থেকে এইখানে আরেকটু বিশ্লেষণ করা আছে, খুব যে বেশি তা না, তোমরা একটু এখান থেকে একটু পড়ে নিবা, ঠিক আছে? যেটুকু এখানে পড়ানো হচ্ছে সেগুলো মনিরুজ্জামান থেকে তোমরা একটু দেখে নিবা, কারণ এক্সাম্পল আরও ভিন্ন আছে, হয়তো তোমাদের বুঝতে আরও বেশি সহজ হতে পারে, ঠিক আছে? পেয়েছো সবাই? জি স্যার। সবার কাছে আছে তো বইটা নাকি? জি স্যার, আছে। আছে স্যার। ওকে। কত রকমের উল্টাপাল্টা কাহিনী, কবে দেখো। আচ্ছা, যাই হোক, এবার দেখো বলছে ফ্রেজ স্ট্রাকচার, হ্যাঁ, এটাও নোয়াম চমস্কির মেনলি দেওয়া। বলছে ডেভেলপড ফ্রেজ স্ট্রাকচার গ্রামার, এটা আবার কি জিনিস? বাই দিস হি ট্রাইড টু এক্সপ্লেইন দ্যাট দ্য ট্রেডিশনাল ভিউ অফ আইসি অ্যানালাইসিস ইজ নট ইনএডুকেট মেথড অফ ট্রিটিং হিউম্যান ল্যাঙ্গুয়েজ। এটা আবার কি? আইসি অ্যানালাইসিস, আইসি মানে কি ইন্টিগ্রেটেড সার্কিট নাকি, সেই কম্পিউটারের মতো? মানে সংক্ষিপ্ত করতে করতে একই জিনিসের কত নাম। হ্যাঁ, আইসি মানে হচ্ছে ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট। হ্যাঁ, আইসি মানে কি? ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট, যে যার সাথে যা রিলেটেড সেইটা, এটা অ্যানালাইসিস। এটাতে আমরা দেখবো যে আরো নাউন ফ্রেজ বা এগুলোকে আরো বিশ্লেষণ করা হয়েছে। দাস ফ্রেজ স্ট্রাকচার গ্রামার ইজ অ্যান অল্টারনেটিভ ওয়ে অফ এক্সপ্রেসিং দ্য ইনফরমেশন ফাউন্ড ইন আ ট্রি ডায়াগ্রাম বাই মিনস অফ রিরাইট রুলস। কেমন দেখো, বলছে ইন দিস মডেল দ্য লিঙ্গুইস্টস formalizes the grammar by means of generative rules which explicitly assign the correct constituent structure to sentences। মানে সেন্টেন্সে আমি কারেক্ট কনস্টিটিউয়েন্টগুলো বা এলিমেন্টগুলো ঠিকমতো বসাতে পারছি কিনা। সিস্টেম আর কল্ড সিম্পল ফ্রেজ স্ট্রাকচার গ্রামার। কেমন? চমস্কি ইন্ট্রোডিউসেস টু ইম্পর্টেন্ট থিংস টু মেক দ্য ফর্মালাইজেশন অফ স্ট্রাকচার। সেটা হচ্ছে কি দেখো, দ্য ফার্স্ট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ আ কনস্টিটিউয়েন্ট স্ট্রাকচার অ্যানালাইসিস হুইচ ই কল্ড ফ্রেজ মেকার। তাহলে প্রথম হচ্ছে ফ্রেজ মেকার, বাট হুইচ ইজ মোর কমনলি কল্ড অ্যাট ট্রি ডায়াগ্রাম, যেটা এখানে দেখানো হচ্ছে আমরা ফ্রেজটাকে কীভাবে বিশ্লেষণ করবো। কোয়াইট সিম্পলি দিস রিপ্রেজেন্ট দ্য অ্যানালাইসিস অফ আ হায়ার লেভেল অফ স্ট্রাকচার ইন্টু লোয়ার ওয়ান্স। মানে বড় একটা স্ট্রাকচারকে ভেঙে ভেঙে আমরা কীভাবে ছোটোতে নিয়ে যাবো, ডাউন অ্যাজ ফার অ্যাজ দ্য ওয়ার্ডস। দাস আ রিপ্রেজেন্টেশন অফ আ সিম্পল সেন্টেন্স উইথ আ সাবজেক্ট প্রেডিকেট স্ট্রাকচার কুড লুক লাইক দ্য ফলোয়িং। তাহলে প্রথমটা হচ্ছে কি
ফ্রেজ মেকার বা ফ্রেজ স্ট্রাকচার, যেটাকে আমরা বলছি এখানে দ্য ফার্স্ট ইজ কল্ড আ কনস্টিটিউয়েন্ট স্ট্রাকচার অ্যানালাইসিস। দুইটা ইম্পর্টেন্ট থিংস তিনি বলেছেন, তার ভিতরে এটা একটা হলো ফ্রেজ মেকার। যেমন এখানে বলা হচ্ছে দ্য ম্যান স দ্য বয় ইন দ্য পার্ক, দ্য ম্যান স দ্য বয় ইন দ্য পার্ক। তাহলে আমরা ওই যে প্রথমে যেভাবে ভাঙলাম, প্রথমে হচ্ছে একটা সেন্টেন্স, তাই না? সেন্টেন্সের পর কী হচ্ছে? সাবজেক্ট আর প্রেডিকেট, নাকি? সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্টকে বলা হচ্ছে নাউন ফ্রেজ, আর প্রেডিকেটকে বলা হচ্ছে কি? ভার্ব ফ্রেজ। খেয়াল করো এই জায়গায়, আই ইট রাইস যদি ধরি, আই ইট রাইস, হ্যাঁ, কোথায় লিখলাম এটা? এটাকে যদি আমি ধরি, এখানে দুটো আগে ভাগ করো, দুটো অংশে ভাগ করো, কি কি হবে বলো তো? প্রথমে হচ্ছে কি? স্যার আই আলাদা আর এনপি ইট রাইস প্লাস আলাদা। হচ্ছে ভিপি, নাকি? জি স্যার। এনপিতে কি কি আছে? আই, আর ভিপিতে আছে কি? ইট রাইস, নাকি? It Eat rice. আই প্লাস হচ্ছে ইট রাইস, এইটা। এখন যদি আমরা আরো যাই, দেখো এখানে কি বলছে, দেখো তাহলে এবার এই নাউন ফ্রেজকে আমরা পেলাম কি? ডিটারমিনার প্লাস নাউন। আবার একে ভাঙলে পারে ভার্ব আলাদা হয়ে গেল, ভার্ব আলাদা হওয়ার পর আমরা এখানে আবার দুটো নাউন ফ্রেজ পেয়েছি, দুটা ফ্রেজ পেয়েছি, একটা নাউন ফ্রেজ, একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে? কারণ কি নাউন ফ্রেজের মধ্যে পড়ছে কি? ডিটারমিনার এবং নাউন দিয়ে হচ্ছে দ্য বয়, আর প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে পেয়েছি কি? একটা প্রিপোজিশন পেয়েছি, তারপরে আবার মধ্যে আবার একটা নাউন ফ্রেজ পেয়েছি। এই নাউন ফ্রেজের মধ্যে আবার আমরা পেয়েছি কি? ডিটারমিনার প্লাস নাউন। মানে একদম পুরো সেন্টেন্সকে ভাঙতে ভাঙতে আমরা যতদূর গিয়ে দাঁড়াতে পারি, এটা হচ্ছে কি? ফ্রেজ মেকার। মানে এক একটা ফ্রেজ করে আমরা কাজগুলো করেছি। একদম স্যার সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবে ভাঙন চলতেছে ভাঙাতে এখানে। হচ্ছে, হ্যাঁ, এরকম ভাবে। তাহলে প্রথমটা হচ্ছে কি? ফ্রেজ মেকিং, যে আমরা ফ্রেজগুলোকে কিভাবে অ্যাড করে করে একটা বড় সেন্টেন্স বানাতে পারি। যদি আমরা নিজেরা এখন একটা বানাতে চাই, মনে করি এখন বললাম, হ্যাঁ, যে বয় প্লেইজ ফুটবল, নাকি? এইটা। এখন আমরা যদি এখন এটাকে বড় করি, তাহলে কি মানে কি লিখতে পারি? যে সাম বয়েজ প্লে ফুটবল, ফুটবল। আর কি করতে পারি? যে সাম ইয়ং বয়েজ প্লে ফুটবল। আবার কি করতে পারি? সাম ইয়ং বয়েজ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আবার কি করতে পারি? সাম ইয়ং বয়েজ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড উইথ, কি বলতে পারি? উইথ মজা, তাই তো? চিয়ারফুলনেস, এটা বললাম। অথবা আমি বলতে পারি কি? আবার আর কি দেওয়া যায় এখানে? যোগ করা যায় আস্তে আস্তে। আর কিছু যোগ করা যাবে? সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার। আইসি অ্যানালাইসিস করতেছি আমরা, হ্যাঁ, আইসি হ্যাঁ অ্যানালাইসিস। স্যার। স্যার আমাদের বইটাকে পিএস গ্রামার দেওয়া আছে স্যার। হ্যাঁ বলো। স্যার পিএস গ্রামার বলছে যে। কত নাম পাবা? জি স্যার, ফ্রেজ স্ট্রাকচার গ্রামার। হ্যাঁ ওই তো, ওই জন্যই বলা হয়েছে, ওখানে তো সেটাই বলা হয়েছে, ফ্রেজ স্ট্রাকচার, হ্যাঁ, ফ্রেজ মেকার, এই যেটা, হ্যাঁ, এই যে ফ্রেজ স্ট্রাকচার গ্রামার। টিজি আছে, হ্যাঁ, আইসি আছে, পিএসসি আছে, কত কিছু আছে। এগুলো খেয়াল করলে পারে, মানে এগুলো পড়লে পারে বিষয়গুলো সহজ, কিন্তু ঠিক আছে? এগুলো কি খুব জটিল লাগতেছে? খুব জটিল কিছু বলো তো আসলে? না স্যার, একদম না প্র্যাকটিক্যাল, স্যার, দেখতে অনেক ভয়ঙ্কর লাগছে স্যার, কিন্তু বিষয়গুলো পড়লে তো practical। সহজই লাগছে।
অতএব এগুলো অনেকে বুঝে না কেন, বলে লিঙ্গুইস্টিক্স নাকি খুব খারাপ রেজাল্ট হয়, বরং এখানে কম লিখে ভালো রেজাল্ট করা যায়, বুঝো না? এখানে বেশি লেখা লাগে না তো গল্পের মতো, অল্প বেশি জি বেশি স্যার, লেখা লাগে, উত্তর কম হয়, ছোট হয়, এখানে তো আর এক্সপ্লেন করা টু যায় না দ্য বেশি। পয়েন্ট অ্যান্সার করলে হয় স্যার। হ্যাঁ, কারেক্ট আনসার করলে একদম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতো মার্ক পাওয়া যায়, এখানে ভালো মার্ক পাওয়া যায়। হ্যাঁ, তো যাই হোক, এবার আসছে সেকেন্ড থিং। তাহলে এটা গেলো ফার্স্ট থিং হলো ফ্রেজ, হ্যাঁ, ফ্রেজ মেকার বা ফ্রেজ স্ট্রাকচার যেটা বলা হচ্ছে। এবার হচ্ছে সেকেন্ড, হচ্ছে কি সেকেন্ড থিং চমস্কি ইন্ট্রোডিউসেস ওয়াজ আ কাইন্ড অফ রুল দ্যাট কুড বি ইউজ টু প্রডিউস সাচ স্ট্রাকচার্স, দিস হি কল্ড ফ্রেজ স্ট্রাকচার রুলস। হ্যাঁ, দেখো ফ্রেজ স্ট্রাকচার রুলস আর ফ্রেজ স্ট্রাকচার গ্রামার দুটো আলাদা বিষয়। হ্যাঁ, যেমন এখানে দেখো উদাহরণটা, এক্স মিলে হচ্ছে ওয়াই জেড, মানে কি এক্স এর সাথে ওয়াই জেড এর মিল রয়েছে। হ্যাঁ, মানে এক্সকে ভেঙে আমরা ওয়াই জেড পাচ্ছি, মানে এখানে যেটা আমরা একটাকে ভেঙে আরও দুটো এলিমেন্ট পাচ্ছি, মানে যতগুলো এলিমেন্ট আমরা পেতে পারি। তাই বলছি দেখো যে দিস রুলস টেলস আস হোয়াট দ্য ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট অফ অ্যান এলিমেন্ট আর। যেমন এই এলিমেন্ট, এই সেটটার স্ট্রাকচারে যদি আমি এলিমেন্টগুলো ভাঙতে ভুল করি তাহলে কি হবে বলো তো? মনে করে এইটার ক্ষেত্রে যদি আমি বলি, এই সেন্সটার ক্ষেত্রে এখানে ফ্রেজগুলো কি কি হবে? তিনটা ফ্রেজ আলাদা করি, তাহলে কি কি ফ্রেজ হবে বলো তো? এখানে সাম ইয়ং বয়েজ বয়েস এটা একটা, প্লে তারপর এটা একটা, ফুটবল ইন দ্য এটা ফিল্ড। একটা, এটা একটা হবে, তাই না? এই এখন আধুনিক ইংলিশে সেখানে একটা ওয়ার্ড থাকুক আর যাই থাকুক আমি তাকে ফ্রেজ বলবো, সিঙ্গেল, ঠিক আছে? তো এবার এখানে কি কি আছে? ডিটারমিনার আছে, প্রিমডিফায়ার আছে, নাউন আছে। এখানে প্রিপোজিশন আছে, ডিটারমিনার আছে, নাউন আছে। এখানে শুধু নাউন আছে, এখানে শুধু ভার্ব আছে। ঠিক একইভাবে এটাকে যদি আমি ভাঙি তাহলে আরও কিছু পেতে পারি। আমি যেখানে আর প্লেইং দিই, হ্যাঁ, আর প্লেইং ফুটবল, তখন দেখা যাচ্ছে আমার ফ্রেজটা আরও বেশি হয়ে যাচ্ছে। এরকম হচ্ছে দিস রুল টেলস আস হোয়াট দ্য ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট অফ অ্যান এলিমেন্ট আর। এখন ইমিডিয়েট কোনটা? এখন আমি যদি এখন এই বয়ের সাথে প্লেকে দিয়ে যদি আমি এর সাথে মিলাই তাহলে কি হবে? এটা কি ফ্রেজ ঠিক করা গেল? না স্যার। হবে। একইভাবে না স্যার। এখানে করলাম এটা আর ফিল্ডের সাথে দিলাম ইন, তাহলে ইমিডিয়েট এলিমেন্ট কোনটা আমি তো বুঝতেছি না। তাহলে সাম ইয়ং বয়েজের সাথে ইমিডিয়েট লিঙ্কটা হচ্ছে বয়েজের, প্লের না, প্লেটা অটোমেটিক আলাদা হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে ইনটা হচ্ছে দ্য ফিল্ডের সাথে, এটা ফুটবলের সাথে না। হ্যাঁ, তাই এইটা আমি ধরতে পারি, এটাকে আমি বুঝতে পারবো কিনা। তারপর দেখো কনস্টিটিউয়েন্ট অফ ক্যাটাগরি এক্স হ্যাজ ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট অফ ক্যাটাগরিজ এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড জেড। ইন টার্মস অফ আ ফ্রেজ মেকার দিস রুল উড প্রডিউস আ সেকশন অফ আ ট্রি ইনভলভিং এক্স ওয়াই জেড। তাহলে এক্স থেকে আসলো ওয়াই জেড, মানে এটা একই ধরনের। মূল কথা হলে দুটো নাম জাস্ট ব্যবহার করা হয়েছে। দেখো এখানে বলছে ফ্রেজ স্ট্রাকচার গ্রামার। হ্যাঁ, বলছে টু বিল্ড আ কমপ্লিট ফ্রেজ মেকার হোয়াট ইজ নিডেড ইজ আ হোল সিরিজ অফ ফ্রেজ স্ট্রাকচার রুলস। তুমি ফ্রেজটা ঠিক মতো মেকিং করতে পারো কিনা, ফ্রেজ সম্পর্কে তোমার ধারণা আছে কিনা। আমরা দেখো ফ্রেজ পড়ার কারণে কিন্তু আমাদের এখানে বুঝতে কিন্তু ইজি হচ্ছে। আমরা ফ্রেজ পড়েছিলাম তো নাকি, সেন্টেন্স স্ট্রাকচার এবং ফ্রেজগুলো। জি স্যার। হ্যাঁ স্যার। The complete set of such rules that could generate all of grammatical structure for a language is called a phrase structure grammar. তাহলে কি কাকে বলা হচ্ছে? দ্য কমপ্লিট সেট অফ সাচ রুলস, মানে যার মাধ্যমে দিয়ে আমরা ফ্রেজ মেক করতে পারবো। এই পুরো স্ট্রাকচারটাকে, রুলসটাকে, যেটা মোটামুটি কি করতে পারে, গ্রামাটিক্যাল স্ট্রাকচারটাকে জেনারেট করতে পারে একটা ল্যাঙ্গুয়েজের জন্য, সেই পুরোটাকে আমরা ফ্রেজ স্ট্রাকচার গ্রামার বলছি। এর জন্য দেখো এখানে যত আমরা ভাঙি এরকমই পাচ্ছি। দ্য সেট অফ রুলস নিডেড টু জেনারেট দ্য স্ট্রাকচার ইন এ, এই এর ক্ষেত্রে যেটা আমরা পেলাম সেটা কি পাচ্ছি? প্রথমে দেখো আমরা সাবজেক্ট পাচ্ছি, এনপি পাচ্ছি এবং ভিপি পাচ্ছি। তাহলে সরি সেন্টেন্স, তাহলে সেন্টেন্সে আমরা পাচ্ছি এনপি অ্যান্ড ভিপি। এবার ভিপির মধ্যে কি পাচ্ছি? ভিপির মধ্যে আমরা যদি ভার্বকে আলাদা করি তাহলে এনপি পাচ্ছি, আবার পিপি পাচ্ছি, মানে প্রিপোজিশনাল ফ্রেজ আর নাউন ফ্রেজ পাচ্ছি। এবার পিপিকে ভাগ করলে আমরা প্রিপোজিশন পাচ্ছি প্লাস নাউন ফ্রেজ পাচ্ছি, আবার নাউন ফ্রেজকে ভাগ করলে আমরা ডিটারমিনার পাচ্ছি প্লাস নাউন পাচ্ছি। এইভাবে কিন্তু আমরা ভাগ করতে করতে চলে এসেছি। যেহেতু এখানে নাউন ফ্রেজ দুটো আছে, একটাকে আমি এক্সপ্লেন করলাম। এখানে ভিপি এর মধ্যে আমরা তিনটে এলিমেন্ট পেয়েছি। কারণ কি, ভিপি এর মধ্যে ভার্ব পাচ্ছি, আমরা আবার নাউন ফ্রেজ পাচ্ছি, আবার প্রিপোজিশনাল ফ্রেজ পাচ্ছি, ঠিক যেমন করে আমরা এই জায়গাতে পেয়েছিলাম। ঠিক আছে, যেমন আমরা কি পাচ্ছি, এইটুকুর মধ্যে আমরা ভার্ব পাচ্ছি, নাউন ফ্রেজ পাচ্ছি, আবার প্রিপোজিশনাল ফ্রেজ পাচ্ছি। আমি যদি এখানে নাউন ফ্রেজ এখানে সিঙ্গেল আছে, আমি তো ডাবলও দিয়ে দিতে পারি। হ্যাঁ, যদি আমরা কয়েকটা ওয়ার্ড ইউজ করি, সেই হিসাবে ভাঙতে ভাঙতে আমরা এই জায়গায় চলে এসেছি। এই পুরোটাই হচ্ছে ফ্রেজ মেকিং স্ট্রাকচার বা ফ্রেজ জেনারেটর স্ট্রাকচার আর কি।
বলছে দ্য ফ্রেজ স্ট্রাকচার ক্লিয়ারলি ম্যানি মোর রুলস উড বি নিডেড টু জেনারেট অল অফ দ্য পসিবল স্ট্রাকচার অফ ইংলিশ। তাই এরকমভাবে অসংখ্য রুলস আছে, শুধু একটা রুলস আমরা আলোচনা করলাম, এরকম অনেক রুল আছে যে রুলগুলোর মাধ্যমে আমরা স্ট্রাকচারকে জেনারেট করতে পারি। দ্য ফ্রেজ স্ট্রাকচার অফ আ সেন্টেন্স ইজ জেনারেলি রিপ্রেজেন্টেড বাই আ ট্রি ডায়াগ্রাম। দেখবা তোমরা বিশেষ করে বারাক ওবামার ভাষণ শুনছো কখনো, বা ইংলিশ, বিশেষ করে ইংলিশ যারা ভালো ভালো স্পিকার আছে ফ্রেজে কথা বলে, তারা ফ্রেজে কথা বলে, তাদের কথাগুলো বুঝতে খুব সহজ হয়। হ্যাঁ, মানে ফ্রেজে একটা ফ্রেজ একসাথে বলবে, একটা সেন্টেন্সকে একবারে না বলে ফ্রেজ ফ্রেজ করে কথা বলে। স্যার ডক্টর ইউনূসও কিন্তু এভাবে কথা বলে স্যার। হ্যাঁ, মানে ওই যে বললাম যে ভালো ভালো যারা স্পিকার, এটা যেন আন্ডারস্ট্যান্ডেবল হয়, তাই তো, সেটার জন্য তারা কিন্তু এইগুলোকে খুব গুরুত্বের সহিত খেয়াল করে। আমরা তো কি পড়তে গিয়ে কি পড়ি তার কোনো ঠিক নাই। হ্যাঁ, কিন্তু ওরা এক একটা ফ্রেজকে একবারে বলবে। যেমন এই সেন্টেন্সটা যদি আমরা পড়তে যাই, এই সেন্টেন্সটা পড়তে গেলে আমরা কতটুকু কিভাবে পড়বো বলো তো? কিভাবে পড়বো এই সেন্টেন্সটাকে? প্রথমত স্যার দ্য ফ্রেজ স্ট্রাকচার অফ আ সেন্টেন্স ইজ জেনারেলি রিপ্রেজেন্টেড বাই এ ট্রি ডায়াগ্রাম। হ্যাঁ, তাহলে বাই আ ট্রি ডায়াগ্রাম দ্য ফ্রেজ স্ট্রাকচার অফ আ সেন্টেন্স ইজ জেনারেলি রিপ্রেজেন্টেড বাই আ ট্রি ডায়াগ্রাম। মানে চারটা ফ্রেজ আছে এই জায়গায়, এই চারটা ফ্রেজে ধরতে পারবে, তার জন্য সেন্টেন্স পড়তে কোনো সমস্যা হবে না এবং বুঝতেও সমস্যা হবে না। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা জায়গায় তুমি এই ফ্রেজ মেকিংটা খেয়াল করবা, ফ্রেজটা খেয়াল করবা, দেখবা যে তুমি তোমার পড়তে এবং পড়ে অন্যকে বোঝাতে, স্পিকিং, রিডিং, রাইটিং যেটাই বলো না কেন, একদম ইজিলি খুব ফাস্ট বিষয়গুলো কাজ করে। কিন্তু বলছে দিস বলো ফ্রেজ ঠিক থাকে, কিন্তু ক্লজ ফ্রেজ একসঙ্গে হলে তখন স্যার গুলি যায়। যেমন যেমন ক্লজ ফ্রেজ। জি স্যার, ক্লজের মধ্যে তো ফ্রেজ থাকে না স্যার, ক্লজের ভিতরে ফ্রেজ থাকে, তুমি তখন ওইটাকে একসাথে পড়বা। যেমন এটা যদি আমি বলি, এই সেন্টেন্সটা খেয়াল করো তো, এই সেন্টেন্সটা মনে করো তুমি এখন পড়বা, এখানে ক্লজ কোন, মানে একটা নতুন ক্লজ আছে, সেই ক্লজ কোনটা, মানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? স্যার দ্যাট আর জয়েন্ট বাই দ্য লাইনস অর ব্রাঞ্চেস। হ্যাঁ, এইটুকু। তাহলে হচ্ছে দ্য পয়েন্টস আর কল্ড নোডস, দ্য পয়েন্টস আর কল্ড নোডস, নাকি? এইটুকু তো হলো মেইন ক্লজ। তাহলে আমি বলতে পারি যে দ্য পয়েন্টস দ্যাট আর জয়েন্ট বাই দ্য লাইনস অর ব্রাঞ্চেস আর কল্ড নোডস। তাহলে হচ্ছে কি দ্য পয়েন্টস দ্যাট আর জয়েন্ট by the lines or branches are called nodes। এইভাবে বিষয়গুলোকে দেখো ইয়া করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আসি প্রথম থেকে। বলছে দিস রিপ্রেজেন্টেশন অফ দ্য ফ্রেজ স্ট্রাকচার অফ আ সেন্টেন্স ইজ নন অ্যাজ ইটস ফ্রেজ মেকার অর পি মেকার, সংক্ষেপে, হ্যাঁ, পি মেকার ফর শর্ট। ওকে, এখন এইগুলো যখন আমি ডায়াগ্রামে লিখবো আর কি, ডায়াগ্রামে যখন আঁকবো, আমি কিভাবে কি করবো এগুলো, তাই বলছে এখানে আমরা কিছু পয়েন্ট ইউজ করে থাকি, যে পয়েন্টগুলোকে আমরা লাইন বা ব্রাঞ্চের মাধ্যমে কি করি, জয়েন করি, যেগুলোকে আমরা কি বলি, নোড বলি। নোড কোনগুলো? এই জায়গায় এই যে দেখো, আমরা এখানে কি করেছি, জয়েন করেছি না বিভিন্ন ডায়াগ্রামে, লাইন দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে, হ্যাঁ, দিয়ে যুক্ত করার চেষ্টা করছি। এগুলো হচ্ছে কি নোড। তাহলে কোনটা, যে পয়েন্ট, এই যে পয়েন্ট, এই পয়েন্ট, হ্যাঁ, এই লাইন দিয়ে আমরা কি করেছি, যুক্ত করেছি, যুক্ত করে দেওয়ার চেষ্টা করেছি, এগুলো হচ্ছে নোডস। হ্যাঁ, তাহলে ইচ অফ দ্য নোডস এক্সেপ্ট দোজ অন দ্য বটম লাইন, মানে একদম বটমের নোটগুলো বাদ দিয়ে, মানে এই যে এই কয়টা বাদ দিয়ে আমরা উপরে যতগুলো পেয়েছি, হ্যাঁ, এইগুলো পেয়েছি, এগুলো পেয়েছি, এখানে পেয়েছি, এগুলোকে কি বলছে দেখো, ইচ অফ দ্য নোডস এক্সেপ্ট দোজ অন দ্য বটম লাইন হুইচ আর দ্য টার্মিনাল নোড, যারা একদম নিচে থাকে তাদের হচ্ছে টার্মিনাল নোডস, ইজ গিভেন আ লেভেল। আমরা একটা লেভেল দিয়েছি না, লেভেলগুলো কি, যেমন এর নাম হচ্ছে এনপি, এর হচ্ছে ভিপি, এ হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে নাউন মানে এন, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে এনপি, এটা হচ্ছে পিপি, এটা হচ্ছে ডিটারমিনার ডেট, এটা হচ্ছে এন, এটা পি, এটা এনপি। এগুলো হচ্ছে কি, এগুলোকে কি বলা হচ্ছে এদের, এগুলো কি বলবো, এগুলো হচ্ছে নোড। আর এদেরকে আমরা কি বলছি, একটা করে গ্রামাটিক্যাল একটা লেভেল দিয়েছি আমরা ওটাকে চেনার জন্য। দেখো, দ্যাট রিপ্রেজেন্টস আ গ্রামাটিক্যালি ডিফাইনেবল কনস্টিটিউয়েন্ট। যেমন এন দিয়ে আমরা নাউন বুঝি, ভি দিয়ে ভার্ব বুঝি, এনপি দিয়ে নাউন ফ্রেজ বুঝি, ভিপি দিয়ে ভার্ব ফ্রেজ বুঝি। এরকমভাবে আমরা কি একটা সিম্বল দিয়েছি, একটা লেভেল তাদেরকে দিয়ে গেছি, এবং এগুলোকে আমরা বলছি কি নোড। এবং ফ্রেজকে আমরা বিশ্লেষণ করতে, অ্যানালাইসিস করতে এরকমভাবে কিছু আমরা নোড ইউজ করেছি বা লেভেল ইউজ করেছি, যেগুলোকে আমরা বিভিন্ন ব্রাঞ্চে কি করেছি, ভাগ করে দেখানোর
চেষ্টা করেছি যে একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়েছে। তারপর দেখো, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু নোট দ্যাট দ্য ট্রি স্ট্রাকচার প্রিজার্ভস দ্য সিকুয়েন্সিয়াল অর্ডার অফ দ্য কনস্টিটিউয়েন্ট জাস্ট অ্যাজ প্লেন আইসি অ্যানালাইসিস ডাজ। হ্যাঁ, যেভাবে আইসি অ্যানালাইসিস আমরা দেখলাম, এই ফ্রেজ মেকিংয়ে একই ঘটনা ঘটাচ্ছে। দ্য ফার্স্ট নাউন ফ্রেজ প্রিসিডস দ্য ভার্ব ফ্রেজ। প্রিসিডস মানে কি বলো তো? প্রিসিডস মানে কি? এটার মিনিং জানি আমরা? স্যার পূর্বে বসানো এমন কিছু, পূর্বে স্যার। আসা, হ্যাঁ পূর্বে। যেমন এই ক্ষেত্রে যদি আমরা বলি, আচ্ছা দেখো তো, এটার ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, আচ্ছা ওটা আমি একটা সেন্টেন্সই দেখাই এখানে। ফুটবলটা বাদ দিলাম মনে করি এখান থেকে। দেখো তো, এটা হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজ, তাই তো? এইটুকু। তাহলে এই যে আমাদের যে প্রথম যে নাউন ফ্রেজটা সাবজেক্টে আছে, সেটা কার আগে আসছে? এই যে এনপিটা, এনপিটা এসেছে কার আগে? ভার্ব ফ্রেজের আগে, স্যার। ভার্বের আগে স্যার। এটাকে যদি আমি বলি হচ্ছে ভিপি, আবার এই ভিপি এসেছে কার আগে? স্যার প্রিপজিশনাল ফ্রেজের আগে। পজিশনাল ফ্রেজ। পিপি নাকি? এগুলো হচ্ছে কি সব পিপি। তাই বলতেছে এখানে সেটাই বলা হচ্ছে যে আমাদের এই স্ট্রাকচারের ক্ষেত্রে দ্য ম্যান স দ্য বয়, এই সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে কি আগে আসলো? দ্য ম্যান স দ্য বয়। তাহলে প্রথমে আসলো কি? এনপি, তারপর হলো কি? ভি, তারপর হলো আবার এনপি। আমরা এই দুটো মিলে ভিপিও বলতে পারি একসাথে, তাই না? তাহলে এই এনপি এসেছে ভার্বের আগে, আবার এই ভার্ব এসেছে এনপি এর আগে। তো এটাই সেটাই বলা হচ্ছে যে আমরা যখন বিশ্লেষণ এইভাবে করে থাকি, তখন একসাথে একটা কি আছে? লিঙ্ক আছে, মানে ইমিডিয়েট স্ট্রাকচার বলা হচ্ছে। ইমিডিয়েট মানে কি? মানে এরপর এটাই আসবে, এরপর এটার সাথে দূরত্ব বজায় রাখা যাবে না, মিলবে না তাছাড়া। তাই বলছে অ্যানালাইসিসের মধ্যে দ্য ফার্স্ট নাউন ফ্রেজ প্রিসিডস দ্য ভার্ব ফ্রেজ এবং দ্য ভার্ব প্রিসিডস দ্য সেকেন্ড নাউন ফ্রেজ। আবার দ্য ডিটারমিনার প্রিসিডস দ্য নাউন। তাহলে ডিটারমিনার কি নাউনের পরে বসে না আগে বসে? আগে বসে। তাহলে যেখানে যেটা বসার সেটাকে সেখানে বসাতে হবে। দ্য সেন্টেন্স দ্য ম্যান ফলোড আ গার্ল, একইভাবে ঘটনা ঘটছে, উইল বি রিপ্রেজেন্টেড বাই আ ট্রি ডায়াগ্রাম। কিভাবে? প্রথম হলো সেন্টেন্স, তারপরে এনপি প্লাস ভিপি, তারপরে এই এনপিকে করলাম হচ্ছে ডিটারমিনাস নাউন, এই ভিপিকে করলাম হচ্ছে ভি প্লাস হচ্ছে নাউন ফ্রেজ, আবার এই নাউন ফ্রেজকে করলাম কি? ডিটারমিনার প্লাস নাউন। এইভাবে আমি ভাগ করে ফেললাম। অতএব দ্য ম্যান ফলোড আ গার্ল, এইভাবে কিন্তু আমরা পেয়ে গেলাম। মানে এইভাবে কি করছি আমরা? আইসি অ্যানালাইসিস করছি। মানে কি? ইমিডিয়েট কনস্টিটিউয়েন্টগুলোকে অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করছি। আর এর ভিতরে এগুলো হচ্ছে লেভেল। হ্যাঁ, লেভেল ব্র্যাকেটিং অ্যান্ড ফ্রেজ স্ট্রাকচার ট্রিজ প্রোভাইড মাচ মোর ইনফরমেশন দেন আইসি অ্যানালাইসিস। তবে আইসি অ্যানালাইসিসের থেকে বলা হচ্ছে লেভেল ব্র্যাকেটিং বা ফ্রেজ স্ট্রাকচারগুলো আমাদেরকে বেশি ইনফরমেশন দান করতে পারে, মানে এগুলো একটু ইজি হয় আর কি। বাট দে স্টিল ডু নট স্টেট হাউ নিউ সেন্টেন্সেস ক্যান বি জেনারেটেড। দিস ক্যান বি ডান উইথ দ্য ইউজ অফ ফ্রেজ স্ট্রাকচার রুলস, যেটা হচ্ছে পিএস রুলস। দ্য স্ট্রাকচার অফ দ্য এটা একই জিনিস বারবার ঘুরে ফিরে বলা হচ্ছে এটা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যেখানে কি বলা হয়েছে। যে কিভাবে আমরা স্ট্রাকচার গুলো, ফ্রেজ স্ট্রাকচার, ফ্রেজগুলোকে আমরা বসিয়ে বসিয়ে একটা সেন্টেন্স কিভাবে তৈরি করলাম। অতএব দিস রুলস উইল নট জেনারেট অনলি দ্য ওয়ান সেন্টেন্স। এইভাবে কি শুধু একটা সেন্টেন্স হবে? অসংখ্য সেন্টেন্স আমরা তৈরি করি। দ্য ম্যান ফলোড আ গার্ল, এটার সাথে ডিটারমিনার চেঞ্জ করতে পারি, গার্লের জায়গায় ম্যান, ম্যানের জায়গায় গার্ল, গার্লের জায়গায় উইমেন। এভাবে করে আমরা অসংখ্য চেঞ্জ করতে পারি, পারি না? তাই বলতে শুধু একটা সেন্টেন্স হবে না, এটা দিয়ে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। কেমন দেখো, সিন্স বোথ দি অ্যান্ড দ্য এ আর শোন অ্যাজ ডিটারমিনার্স অ্যান্ড বোথ ম্যান অ্যান্ড গার্ল অ্যাজ নাউন্স, দ্য রুলস পারমিট আস টু পারমিউট দ্য ডিটারমিনার্স ইন ইচ ডিটারমিনার পজিশন অ্যান্ড দ্য টু নাউন্স ইন ইচ নাউন পজিশন। ইন ফ্যাক্ট, কেমন? দি এর জায়গায় এ, এর জায়গায় দি ব্যবহার করতে পারি টু জেনারেট নো লেস দ্যান 16 ডিফারেন্ট সেন্টেন্সেস ইনক্লুডিং, মানে এই সেন্টেন্সটা দিয়ে আমরা এরকম 16টা সেন্টেন্স তৈরি করতে পারবো। কেমন? আ গার্ল ফলোড দ্য ম্যান, প্রথমে ছিল কি? দেখো, তাহলে দ্য ম্যান ফলোড দ্য গার্ল আমরা করে ফেললাম কি? আ ম্যান ফলোড দ্য গার্ল, তার মানে শুধু ডিটারমিনেন্ট চেঞ্জ করে ফেললাম। আবার দ্য গার্ল ফলোড আ ম্যান, আবার আ গার্ল ফলোড আ ম্যান,
এইভাবে করে কি করছি আমরা শুধু ফ্রেজ চেঞ্জ করে অসংখ্য সেন্টেন্স আমরা তৈরি করে ফেলতে পারছি। দ্য ফ্রেজ স্ট্রাকচার রুল ক্যান জেনারেট লঙ্গার সেন্টেন্সেস অলসো। এর সাথে আমরা লঙ্গার সেন্টেন্স তৈরি করতে পারি। আমরা যদি নতুন সেন্টেন্স তৈরি করি, আ গার্ল ফলোড আ ম্যান ইন দ্য মার্কেট, হতে পারে না? আমরা সেন্টেন্সটাকে বর্গ করলাম ইন দ্য স্কুল, ইন দ্য কলেজ, ইন দ্য, এভাবে করে কি অসংখ্য সেন্টেন্স আমরা তৈরি করে ফেলতে পারতেছি। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে বা ফ্রেজ স্ট্রাকচার সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, তাহলে লিখতে বা পড়তে বা ফ্রেজ ধরতে বা সেন্টেন্স স্ট্রাকচারটাকে বুঝতে আমাদের খুব একটা সমস্যা হবে না। কি কথা বোঝা গেল? আমরা এতক্ষণ ধরে ফ্রেজ স্ট্রাকচার নিয়ে কথা বলছি। হ্যাঁ, এখন বলছে ফ্রেজ স্ট্রাকচারের কিছু লিমিটেশন আছে। কি কি লিমিটেশন? ফ্রেজ স্ট্রাকচার আমার বলছে আ নাম্বার অফ ফেনোমেনা ফ্রম ড্যাশ 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 ইত্যাদি। তিনি বলছেন কি, হুইচ হি ক্লেম টু বি আ ডিফিকাল্ট ফর আ ফ্রেজ স্ট্রাকচার গ্রামার টু কোপ উইথ। কোন জিনিসটাকে পসিবলি দ্য ইজিয়েস্ট টু ডিসকাস হিয়ার ইজ দ্যাট দ্য ইস্যু ইজ নট দ্যাট প্যাসিভ সেন্টেন্স ক্যান নট বি গিভেন আ কনস্টিটিউয়েন্ট স্ট্রাকচার অ্যানালাইসিস অ্যান্ড দেয়ারফর ক্যানট বি রিপ্রেজেন্টেড বাই ট্রি স্ট্রাকচার অ্যান্ড জেনারেটেড বাই রুলস। মানে সবসময় এরকম স্ট্রাকচার আমরা তৈরি করতে পারি না। হ্যাঁ, যেমন যদি প্যাসিভ হয় এবং পরে যদি আমরা এর কোনো ইয়া না বসাই, বলছে দিস ইজ ইজি এনাফ টু ডু ফর এনি প্যাসিভ সেন্টেন্স স্ট্রাকচার। কোনটা? এই ট্রি স্ট্রাকচার অর জেনারেটেড বাই রুলস। হ্যাঁ, দেখো দ্য ম্যান ওয়াজ সিন, এখানে কি পাচ্ছি আমরা? নাউন ফ্রেজ পাচ্ছি, ভার্ব ফ্রেজ পাচ্ছি। দ্য ম্যান ভার্ব ফ্রেজ হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব, এইটুকুই। এখন ভিপি হচ্ছে ভার্ব, ভার্ব অক্সিলারি ভার্ব হচ্ছে আবার ভার্ব অক্সিলারি ভার্ব। এরকম করে কি করছি আমরা? দেখাচ্ছে যে প্যাসিভের ক্ষেত্রে সবসময় আমরা কিন্তু একটা নির্দিষ্ট যে স্ট্রাকচার অ্যানালাইসিস করে আসলাম, ওরকম অনেক সময় দেওয়া নাও যেতে পারে। তাই বলছে যে এখানে যেটা আলোচনা করা হয়েছে সেটা সবসময় আমরা সঠিকটা নাও পেতে পারি। এরকমভাবে বিশ্লেষণ আমরা করতে পারছি না এই জায়গায়, কারণ এরকমটা নেই। হ্যাঁ, তাই বলছে মোরওভার বলছে ফ্রেজ স্ট্রাকচার গ্রামার runs into difficulties in describing syntactic structure of question, negative, passive, relative, etc. এগুলো কিন্তু আবার এখানে প্রকাশ করা কঠিন হয়ে যায় ইজিলি। ইট ফেলস টু ক্যাপচার দ্য ডিপ মিনিং। এমনকি এইগুলোকে যদি আমরা এখন ভাঙতে শুরু করি, তাহলে তার ভিতর থেকে আমরা যে মিনিংটা সেটা অনেক সময় হারিয়ে ফেলতে পারি, বিশেষ করে কোশ্চেন স্ট্রাকচারের ক্ষেত্রে। হ্যাঁ, কোশ্চেন স্ট্রাকচারের ক্ষেত্রে সমস্যাগুলো হতে পারে। যাই হোক, তবে বলছে কি, দেখো পিএস রুলস আর ইনক্যাপেবল অফ অ্যাকাউন্টিং ফর দ্য মাল্টিপল রিলেশনস দ্যাট এক্সিস্ট either between elements in the same sentence or between different sentences. For example, the police diverted the traffic. The traffic was diverted by the police. The traffic was diverted by a country road. এইখানে কি হলো? দেখো 1 এবং 2, দেখো বলছে PS rules fails to show the relationship that connects 1 and 2. In sentence 2 by the police will be shown as a prepositional phrase. তাহলে এখানে পুলিশ কি prepositional phrase ছিল? দেখো তো, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? হাই হাই স্যার দ্য পুলিশ, স্যার শোনা যাচ্ছে স্যার। এখানে কি পুলিশ কি প্রিপোজিশনাল ফ্রেজ ছিল? না স্যার, না স্যার। প্রিপোজিশনাল ফ্রেজ তাহলে কি রিলেশনশিপটা থাকলো? না স্যার। এটা হয়ে গেল নাউন না ফ্রেজ স্যার। ছিল, সে হয়ে গেল প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে কি হলো? হলো না তো। না স্যার, না। মানে রিলেশনটা আমার ঠিক থাকলো না। তাহলে প্যাসিভ করতে গেলে আমরা কিন্তু ওই রিলেশনশিপটা আমরা আর খুঁজে পাচ্ছি না। তাই হচ্ছে দেখো যে এখানে কি হচ্ছে যে ইন সেন্টেন্স টু বাই দ্য পুলিশ উইল বি শোন অ্যাজ আ প্রিপোজিশনাল ফ্রেজ কনসিস্টিং অফ আ প্রিপোজিশন আর ডিটারমিনার অফ নাউন, অ্যান্ড ইন সেন্টেন্স 3 বাই আ কান্ট্রি রোড টু উইল বি শোন অ্যাজ আ প্রিপোজিশনাল ফ্রেজ। অতএব দাস প্রথম সেন্টেন্সের সাথে দ্বিতীয় সেন্টেন্সে আমরা কিন্তু লিঙ্ক পাচ্ছি। দাস ইট উইল ইগনোর সিমেন্টিক কনসিডারেশন অ্যান্ড কেস রিলেশন। পিএস গ্রামার ডাজ নট হ্যাভ দ্য প্রিসিজন, সিম্পলিসিটি অ্যান্ড এলিগেন্স। মানে এটা একটা মানে স্ট্রাকচারটা সিস্টেমটা ভালো আমাদের বোঝার জন্য, কিন্তু এটা সবসময় হয়তো বড় সেন্টেন্সে, বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অনেক সময় এগুলোকে বিশ্লেষণ করে দেখাতে পারবো না। দেখাতে গেলে অনেক বিশাল ডায়াগ্রাম হয়ে যাবে, ঠিক আছে? এখানে হচ্ছে তার একটু লিমিটেশন আর কি। তাই প্রত্যেকটা মানে বিশেষ করে সমালোচনার ক্ষেত্রে কি দেখেছি আমরা, তো ক্রিটিসিজম পড়লাম, তাই না? দেখানো হচ্ছে কি পজিটিভ এবং নেগেটিভ দুটাই কিন্তু দেখাতে হচ্ছে। তাহলে এটা একটা ভালো স্ট্রাকচার বা ভালো একটা উপায়, কিন্তু তারও লিমিটেশন আছে। তাহলে হোয়াট আর দ্য লিমিটেশন, যদি কোনো পরীক্ষা আসে তখন এটা আমাদেরকে দেখাতে হবে উদাহরণগুলো। এবং তোমরা বইয়ের যে কোশ্চেন আনসারগুলো আছে এগুলোকে তোমরা সরাসরি একদম দিতে পারবা আনসার হিসাবে। এবার হচ্ছে ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট অ্যানালাইসিস। তাহলে এতক্ষণ আমরা পড়লাম পিএস, তাই তো, স্ট্রাকচার অ্যানালাইসিস। এখন হচ্ছে আইসি অ্যানালাইসিসটা আমরা দেখবো। তাহলে আইসি অ্যানালাইসিস আজকে রাখলাম। তাহলে যতটুকু আমরা পড়লাম আজকের এই অংশটুকু তোমরা দয়া করে মনিরুজ্জামানের বই পর্যন্ত থেকে, ঠিক আছে তো, একটু আরেকবার একটু ভালো করে দেখার চেষ্টা করবো। ঠিক আছে। আচ্ছা স্যার।
স্যার বুঝতে অনেক সহজ লাগছে, কারণ আগে ফেস পড়েছি তো। হুম হুম আপনি পড়াইছেন আমাদের ধরে ধরে, আমরা সেন্টেন্স দাগাই দাগাই স্যার করছিলাম। না ওইটাই, এভাবে পড়তে পড়তে একসময় মোটামুটি আইডিয়া চলে আসবে, হ্যাঁ, তো সেগুলোতে বুঝে একটু পড়তে হবে আর কি। এই আচ্ছা, তো ঠিক আছে, আগামীকালকে হয়তো বাকি অংশটুকু আমরা শেষ করতে পারবো। এইটুকু, তার যেটুকু দিলাম সেটুকু একটু ভালো করে পড়ে নিও, হ্যাঁ। জি স্যার। ওকে স্যার। এই ইমিডিয়েট অ্যানালাইসিস এইটুকুই আছে, আগামী দিন দেখবো। আর তারপরে যেটুকু আছে বাকিগুলো খুবই প্র্যাকটিক্যাল, হ্যাঁ, অতটা ইয়া নাই, জটিলতা নেই। ওকে, তো তাহলে আজ এ পর্যন্তই।